নমস্কার। আজকের লাইভে স্বাগত জানাই। আপনারা কি শুনতে পাচ্ছেন কেউ যারা আছেন এই মুহূর্তে? আজকের লাইভে অনেকগুলো বিষয় আলোচনা করার কথা ছিল, তবে পুরো সবগুলো বিষয় আলোচনা অসম্ভব। ভিডিও অত্যধিক দীর্ঘ হয়ে যাবে, আমার সময়ও অতটা নেই। তো আজকের ভিডিওতে আমি মূলত দুটো প্রশ্নের উপরে আলোকপাত করছি। এই প্রশ্নগুলো অনেকের মধ্যেই বিরাজ করছে, অনেকের মনেই এই জিজ্ঞাসাগুলো বারবার করে উঁকি মারছে। অনেকে আমাকে প্রশ্নও করেছেন। সেই দুটো প্রশ্ন কি: বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে যাবে? মানে এরকম একটা প্রশ্ন। যদিও আফগানিস্তানের যে বাস্তবতা তার সাথে বাংলাদেশের বাস্তবতার সাদৃশ্য নেই, কিছুটা আছে আবার অনেকটাই নেই, পরিপ্রেক্ষিত আলাদা। আরেকটি প্রশ্ন যেটা অনেকের মধ্যেই কাজ করে, গ্রেটার বাংলা অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষকে নিয়ে যে একটা অনেকেই এখনও স্বপ্ন দেখেন। অনেকে এটাকে মৌলবাদী বা জিহাদিদের স্বপ্ন বা কট্টরপন্থী ইসলামিস্ট যারা তাদের স্বপ্ন বলে মনে করেন, এবং বেশ কিছু রাজনৈতিক অর্থনৈতিক মদত এখানে আছে এমনটাও অনেকে মনে করেন। একদম যে নেই এমন তো নেই, আছে তো বটেই। অর্থাৎ এই যে গ্রেটার বাংলা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে নিয়ে একটা গ্রেটার বাংলা, এইরকম, মানে আমি ওই অর্থে বুঝিয়েছি আর কি। অর্থাৎ জয় বাংলাকে ব্যাপকভাবে যদি আপনারা দেখেন, এইরকম একটা সম্ভাবনা আছে কি না। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আপনারা জানেন যে যখন ভারত ভাগ করা হয় সেই সময় পাকিস্তানের দুটো অংশ ছিল প্রপোজড। একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, আরেকটি হচ্ছে পশ্চিম পাকিস্তান, এভাবেই বলা হতো তখন পাকিস্তান। এই দুটো মিলিয়েই পাকিস্তান ছিল। আর এই পূর্ব পাকিস্তানের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ পড়ে যাওয়ার যে অংশটা, মানে একটা, বিশেষ করে কলকাতা তো বটেই, যে প্রপোজ যে সীমানার কথা ভাবা হয়েছিল তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ পড়ে যাওয়ার কথা ছিল। যদি আমরা বডলি বলি আর কি। অত সূক্ষ্মভাবে আমি এখানে বলছি না, কারণ সময় চলে যাবে। কারণ প্রতিটি বিষয়ের মধ্যে এত বিষয় আছে যে একটি লাইভে সমস্ত বিষয় তুলে আনা অসম্ভব। আমি রাফলি বলছি। তো সেটা আটকানো হয়েছিল। আমরা জানি যে, আপনারা জানেন যে তাতে করে বিরোধিতা আসার কারণেই ক্যালকাটা কিলিং, যেটা আপনারা জানেন আগস্ট মাসে ক্যালকাটা কিলিংয়ের ব্যাপারটা চলে আসে। ওদিকে যেমন নোয়াখালী ঘটে, এদিকে ক্যালকাটা কিলিং ঘটে। তো নেপথ্যে অবশ্যই প্রমোটেড যে ইসলামী শক্তি, যা জিন্নাকে যারা ব্যবহার করেছিল, সেই তারপরে আপনারা জানেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির এখানে একটা ভূমিকা ছিল। এবং সেক্ষেত্রে সেই সময়ে এই যে একটা ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল, অবশ্যই ব্রিটিশরা তখন জায়নী শক্তির প্রধান মুখ। ব্রিটিশদের কার্যকরী হস্তক্ষেপে যে হিন্দু শ্যামাপ্রসাদের যে সংগঠন, তো সেটি আলোকে আসে আর কি, আলোকিত হয়। এবং সেই সময় এইভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ, যেমন পশ্চিমবঙ্গ দিবসও পালন করে, এটা ঐতিহাসিক বাস্তবতা। তার পেছনে আমি খুব সংক্ষেপে বলছি কিন্তু, কারণ বিষয়টা এটাও অনেক বড় বিষয়। তো এবং তারা মনে করে যে, এই একটা শ্রেণীর মানুষ মনে করে যে শ্যামাপ্রসাদের জন্যই এই পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা বাংলাদেশের বর্তমান অধুনা বাংলাদেশ সমসাময়িক পূর্ব পাকিস্তানের মধ্যে ঢোকেনি, ঢোকা থেকে বেঁচে গেছে। মানে হিন্দুদের একটা, মানে বাঙালি হিন্দুদের একটা আবাসভূমি থেকে গেছে, নইলে এতদিন ভয়ঙ্কর অবস্থা হতে পারত বা হতো, এটা তারা বলেন। তো যদিও তারা এটা বলেন না যে এর পেছনে জায়নিস্ট শক্তি বা প্রভু
যারা এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে। কারণ দেশভাগ জনগণের ইচ্ছেতে হয় না, মানে দেশ গঠনও জনগণের ইচ্ছেতে হয় না। আধুনিক কালে, সাম্প্রতিক কালে রথচাইল্ড পরিবারের উত্থানের পর থেকে, ব্যাংকিং ব্যবস্থার উত্থানের পর থেকে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং ব্যবস্থার উত্থানের পর থেকে দেশ গঠন, দেশ ভাগ এসবই আন্তর্জাতিক পরিমণ্ডলের কারণেই ঘটে, হস্তক্ষেপের কারণেই ঘটে। সেটা আমরা যারা পড়াশোনা করি, গবেষণা করি, সেটা আমরা জানি। তো যাই হোক, আপনারা শুনতে পাচ্ছেন তো? আমার মনে হয় কেউ এখনো পর্যন্ত কমেন্ট করেননি যে শুনতে পাচ্ছেন না, তার মানে ধরে নিতে হবে যে শোনা যাচ্ছে। তো আজকের বিষয়টি পুরোটাই আর্থসামাজিক বা রাজনৈতিক বিষয়, এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে করে আমাদের মানসিক প্রস্তুতি থাকে। যে কারণ বাংলাদেশের সঙ্গে জিও পলিটিক্স যেটাকে আমরা বলি, তার সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের একটা অবিচ্ছেদ্য যোগ আছে, এবং এই যোগটাকে আমরা অস্বীকার করতে পারি না। এবং এই যোগটাকে ওরাই তৈরি করেছে। এবং এই যে যেমন ধরুন হাসিনাকে ওখানে কিন্তু হত্যা করা হলো না, হত্যা করলে ঘটনা প্রবাহ অন্যদিকে যেত। যদিও কুদেতাই ঘটেছে, সামরিক অভ্যুত্থানই ঘটেছে, শেষ পর্যন্ত তারাই, সেনাবাহিনীর প্রধানই তাকে বলেন চলে যেতে, এখান থেকে বিমানে উঠে চলে যেতে বা দেশ ত্যাগ করতে, পদত্যাগ করতে। তো মুজিবুর রহমানের মতো কিন্তু ঘটেনি। তার পিতাকে যেভাবে মরতে হয়েছিল সেরকমভাবে কিন্তু এটা ঘটেনি, কারণ এখনকার বাস্তবতাটা আলাদা। এখন কোল্ড ওয়ার নেই, চলছে না। এখন অনেক কিছুই পরিস্থিতি বদলে গেছে, পরিস্থিতিগুলো বদলে গেছে। তাই একই রকমভাবে বিষয়গুলো ঘটবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো তাহলে কেন পরিবর্তে তাকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হলো? এটা আন্তর্জাতিক শক্তির মদত ছাড়া কিন্তু অসম্ভব ছিল। কেন? যাতে করে ভারত বাংলাদেশ বিদ্বেষটাকে আরও ভালো করে প্রমোট করা যায়। এই ক্ষেত্রটা বহু আগেই কিন্তু প্রস্তুত ছিল। তাই সেই সময় যখন মুজিবরের ক্ষেত্রে যেটা ঘটেছিল, ঘটানো হয়েছিল সামরিক বাহিনীকে দিয়ে, আবার বলছি সভারেন্টি, বর্তমানে যে ব্যাংকিং ব্যবস্থা, প্রতিটি রাষ্ট্রকেই ওয়ার্ল্ড ব্যাংকের ওপর নির্ভর করতে হয়, আইএমএফের উপর নির্ভর করতে হয়, ইউএনের ওপর নির্ভর করতে হয়, সিকিউরিটি কাউন্সিলের ওপর নির্ভর করতে হয়। পুরোটাই কিন্তু আন্তর্জাতিক খপ্পরে, যেটা জায়নিক শক্তির অধীন। তাই তাদের ইচ্ছে অনুসারে কোনো ঘটনা, ছোটোখাটো ঘটনা, কেউ কাউকে খুন করে দিল, কেউ বউকে অত্যাচার করলো, সেগুলো অন্য গল্প, সেগুলো নয়। আমি আর্থসামাজিক ক্ষেত্রে যে বড় বড় ঘটনাগুলো ঘটে, যেটা আমাদের অ্যাসাসিনেটেড মার্কিন রাষ্ট্রপতি জেএফ কেনেডি বারবার করে বলেছিলেন, থিংস ডোন্ট জাস্ট হ্যাপেন, দে আর মেড টু হ্যাপেন। এসব ঘটনা এমনি এমনি ঘটে না, ঘটানো হয়। যেমন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা যা ঘটছে, প্রতিবাদ প্রথম দিকে ছিল অবশ্যই, সেটা এখন প্রীতিবাদ হয়ে গেছে। তার পেছনেও কিন্তু আন্তর্জাতিক মদত, ফান্ডিং রয়েছে। আমি আসছি এক এক করে। তাহলে প্রথমে আমরা দেখে নিই এই প্রশ্নটি, যে বাংলাদেশ কি আফগানিস্তানে হবে, বা অর্থাৎ ইসলামিক দেশ হবে, এরকম যদি সংক্ষেপে বলি, তবু এখানে একটা গণ্ডগোল আছে। কারণ ইসলামিক দেশ বলে কিছু হয় না। ইসলামের জন্মলগ্ন যখন ইসলাম এবং রাসূলের যখন আমরা দেখতে পাচ্ছি আবির্ভাব ঘটছে, তো সেই সময় কিন্তু যে চিন্তাভাবনা ছিল, আকর যে চিন্তাভাবনা, তাতে করে সমগ্র বিশ্বের কথাই বলা হয়েছে, সারে জাহাঁ, পুরোটাই। অর্থাৎ ওই পার্টিকুলার একটা ভূখণ্ডকে নিয়ে ইসলামিক রাষ্ট্র, এই কনসেপ্টটা কিন্তু ইসলামে নেই। ইসলাম আন্তর্জাতিকতার বাদের কথা বলে, এক কথা বলতে গেলে। এবং সেক্ষেত্রে পৃথিবীর সমস্ত মানুষকে তাঁদের মতো করে, রাসূল যেভাবে ভেবেছিলেন তাঁদের মতো করে আলো, এই যে আলো ব্যাপারটা খুবই অন্ধকার, যাকে আপনি আলো মনে করেন তাকেই আবার অন্য কেউ অন্ধকারও মনে করতে পারে। কিন্তু আমি প্রথমেই কিন্তু বলে রেখেছি, আমি আর একবার বলছি আগে এই অংশটা শেষ করে, গোটা পৃথিবীর মানুষের জন্য
আল্লাহর বান্দা হওয়ার সুযোগ তিনি রাখতে চেয়েছিলেন। অর্থাৎ একটিমাত্র রাষ্ট্র দিয়ে ইসলামিক দেশ হবে, এরকম খণ্ড 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 হরিনাম খাবলা খাবলার মতো ইসলামিক দেশ হবে গোটা বিশ্ব জুড়ে। এবং মানে এই রকম মানে আর এই ইসলামিক দেশগুলো যে আসলে জায়নিস শক্তিরই দালাল, সেটা তো প্রমাণিত তথ্য আছে, বুঝলেই বোঝা যায়, উপলব্ধি দিয়েও বোঝা যায়। আমি আসছি, সেরকম কিন্তু রাসূল চাননি। সেটা কিন্তু পরবর্তীকালের ডেভেলপমেন্ট। ইসলাম আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে, আমি যতটা স্টাডি করেছি, যতটা পড়াশোনা করেছে। তো তো এই জায়গা থেকে আমরা এই রাষ্ট্রের কথা বলা হচ্ছে, একটা দিক, একটা অনেকে মনে করছেন, এটা কিন্তু সবাই মনে করছে না, একটা অংশ আমার এখানে যারা কমেন্ট করেছেন ফেসবুকে বলছেন বা অনেকে মেসেজ করছেন যে বাংলাদেশ কি আফগানিস্তানের মতো হয়ে যাবে। তো আফগানিস্তান কিন্তু ইসলামিক রাষ্ট্র নয় সে অর্থে, মানে ইসলাম অর্থে আমি যা বুঝি সেটা নয়। তবে হ্যাঁ, হুজুরের ইসলাম, আমি এখন ইসলামকে দুটো ভাগে ভাগ করি, হুজুরের ইসলাম এবং আকর ইসলাম। তো হুজুরের ইসলাম হবে কি, এইভাবে যদি বোঝানো যায়, যেমন আফগানিস্তান হুজুরের ইসলাম, হ্যাঁ। তো হুজুরের ইসলাম কায়েম করলে কিন্তু জায়নিস শক্তির কোনো সমস্যা নেই, তারা ওই হুজুরের ইসলামের মধ্য দিয়েই তারা কিন্তু তাদের কর্মসূচি এজেন্ডা চালিয়ে যেতে পারবে। আসুন একটু এবার পেছনে যাই। বাংলাদেশের গঠন কেন হলো, কিভাবে এলো? আমরা জানি, সবাই জানেন যে 1971 সালে বাংলাদেশের জন্ম। বেশ, তার আগে বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল। কোন প্রেক্ষিতে? আমরা দেখতে পেলাম যে ভারতবর্ষ ব্রিটিশ অধীনে ছিল, তাই তো? তারা জানেন ব্রিটিশ অধীনে ছিল। ব্রিটিশ কারা ছিল? প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটি বাণিজ্যিক মানে মার্চেন্ট কোম্পানি, বুঝতেই পারছেন পুরোটাই বানিয়া। এরাই প্রথমে ভারতবর্ষে ব্যবসার নাম করে প্রবেশ করে মোঘল যুগে, তারপর ক্রমে 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 পলাশির যুদ্ধ এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি বক্সারের যুদ্ধ, আস্তে আস্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন এলাকার ওপর এরা কবজা করে ফেলে এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করে, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে শুরু করে। তারপরে আমরা দেখতে পেলাম ওই যে সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোলো আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে রানী ভিক্টোরিয়া সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে 1858 খ্রিস্টাব্দে ভারতবর্ষের দায়িত্ব মানে পুরোটাই ব্রিটিশ রাজের অধীনে চলে গেল এবং আমরা গোটা বিশ্বজুড়েরই তখন ঔপনিবেশিক রাজত্ব ব্রিটিশদের কায়েম করেছে। এই ব্রিটিশরা কিন্তু এই জায়নিস শক্তি বা ইহুদি অর্থনীতির, ইহুদি শব্দটি ব্যবহার করছি কারণ নেতৃত্বে তারাই ছিল, ব্যাংকিং ব্যবস্থার জনক তারাই, মানে আধুনিক যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, তো সেই অর্থে বলেছি, সাধারণ ইহুদিদেরকে বোঝাইনি, আমি বারবার করে বলি। তো তাদের দ্বারাই, তাদের পুঁজির দ্বারাই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ সাম্রাজ্য নিয়ন্ত্রিত হতো। এটাই ছিল বাস্তবতা। এরপরে কি হলো দেখুন, এরপরে আমরা দেখতে পেলাম এটা চলছিল এবং আমাদের অর্থনৈতিক শোষণও ভারতবর্ষ থেকে চলছিল, ইকোনমিক এক্সপ্লয়টেশন, যেটা মারাত্মকভাবে ভারত থেকে ওরা সম্পদ নিয়ে যাচ্ছিল, সেটাও আমরা জানি। রমেশচন্দ্র দত্তের লেখা ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি যদি কেউ পড়ে থাকেন দেখবেন এই ভয়াবহ শোষণ কোন পর্যায়ে চলে গিয়েছিল। বেশ, তারপরে কি হলো? তারপরে আমরা দেখতে পেলাম রিয়ালিটি বা বাস্তবতাটা বদলাতে শুরু করলো, যেটাকে বলা হয় জিওপলিটিক্স রিয়ালিটি। সেটা কি রকম? প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি এই জায়নিস শক্তি, এই যাদের নেতৃত্বে অবশ্য ইহুদিরা, এরা ব্রিটেনকে কেন্দ্র করেই গোটা পৃথিবীতে তাদের সাম্রাজ্য, তাদের পলিসি, তাদের ব্যবসা বাণিজ্য বিস্তার করতে শুরু করেছিল। তারপরে আমরা দেখতে পেলাম যে ব্রিটেনকে ওরা এই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাজার দখল তথা পৃথিবীর ওপরে কন্ট্রোল কায়েমের জন্যই কিন্তু এই যুদ্ধগুলো বাঁধানো হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখা গেল ওরা হিটলারকে ব্যবহার করলো। আমি বারবার করে বলেছি হিটলার কিন্তু বাস্তবে ইহুদি বিরোধী বলে দেখানো হলেও ইহুদি বিরোধী ছিলেন না, তাকে প্রমোট করা হয়েছিল, বাইরে প্রচার করা হয়েছিল তিনি ইহুদি বিরোধী। হ্যাঁ, এবং গ্যাস চেম্বারে যে হোলোকাস্টের কথা বলা হয়, 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে, এমন কোনো তথ্য প্রমাণ নেই, কিন্তু এটা পুরোটাই ওরা মিডিয়াকে, তখন প্রিন্ট মিডিয়া ছিল,
তখন এই ডিজিটাল মিডিয়া মানে ফেসবুক বলুন বা ইন্টারনেট ছিল না, কিন্তু প্রিন্ট মিডিয়া বা চলচ্চিত্র ওদের হাতে ছিল পুরোটাই। তার মাধ্যমে ওরা আমাদের মধ্যে ঢুকিয়ে দেয় যে হিটলার ইহুদি বিদ্বেষী এবং 60 লক্ষ ইহুদিকে সে গ্যাস চেম্বারে হত্যা করে। কিন্তু পরবর্তীকালের গবেষণায়, যে আমি দ্বিতীয় খণ্ড অমৃতসরপুত্র দ্বিতীয় খণ্ডে লিখেছি, তেমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এমনকি অনেক কমিউনিস্ট যারা মানে তথাকথিত যারা কমিউনিস্ট বা মার্ক্সবাদী সংগঠন হিসেবে তারা দালাল হলেও কোনো কোনো ব্যক্তি তো মাঝে মাঝে সত্যি কথা বলে ফেলেন। তাদের মধ্যে অনেকেই বলেছিলেন সেই সময় যে না, কোনো তথ্য প্রমাণ কিন্তু নেই, এবং এই গ্যাস চেম্বারগুলোতে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকদের ঢুকতেও দেওয়া হতো না, এখনও হয় না, ইনফ্যাক্ট ওরাই চালিয়ে যায়। তো যাই হোক, এই হিটলারকে ইউজ করে একদিকে ইহুদিদের পক্ষে সিম্প্যাথি তৈরি করলো এই জায়নিস্ট শক্তি, যার ফলে 1947-48 সালে ইসরায়েল প্রতিষ্ঠা সম্ভব হলো, করা গেল ইহুদিদের রাষ্ট্র, হোমল্যান্ড ইসরায়েল। ইসরায়েল নামটি কিন্তু নতুন নয়, আপনারা দেখবেন যে ওল্ড টেস্টামেন্টে ইসরায়েলের প্রসঙ্গ আছে, এবং ইসরায়েল নামটির তাৎপর্য আসলে কি এই নিয়ে আমার ভিন্ন লেখা আছে, পোস্ট আছে, বক্তব্য আছে, আগের ভিডিওতে বলেছি কোথাও, এখানে বলছি না। যাই হোক, আর একটা কাজ কি হলো, হিটলারকে ওরা সেফ প্যাসেজ দিল, হিটলার পালিয়ে গেলেন। হিটলার আদৌ আত্মহত্যা করেননি, তার মানে ইভা ব্রাউনের সাথে যে বার্লিনের বাংকারে আত্মহত্যার গল্পটি বলা আছে তেমন কিছুই ঘটেনি। হিটলারকে আর্জেন্টিনায় সেফ প্যাসেজ দেওয়া হয় এবং সেখানে তিনি থেকে যান, এবং 62-63 বছর বয়স এরকম পর্যন্ত তিনি তবিয়তে থাকেন, এবং তার সমস্ত দায়িত্বই জায়নিস্ট শক্তি নিয়েছিল। ঠিক আছে, গ্রে উলফ বলে একটি বইতে লেখালেখিতে এবং ডকুমেন্টারিও হয়েছে, আপনারা এই তথ্যগুলো উঠে এসেছে, আমি এই প্রসঙ্গেও দ্বিতীয় খণ্ডে আলোচনা করেছি। তো এবারে এই সময় দেখুন কি হলো, ব্রিটেনের ওপর ব্যাপক মানে বিলিয়ন পাউন্ডের একটা দেনা চেপে গেল, কারণ যুদ্ধ করতে গেলে খরচ লাগে, খরচ করতে হয়, তো এই দেনা চেপে গেল, ব্যাপক দেনা চেপে গেল ব্রিটেনের ওপরে, কারণ ব্রিটেনকে যুদ্ধ করতে হয়েছে, এতগুলো তাকে মানে ব্যাংকিং রকেফেলার রথচাইল্ডের ব্যাংকিং ব্যবস্থা তাকে সাহায্য করেছে অর্থ দিয়ে, কিন্তু সেটা তো শোধ করতে হবে। দেখা গেল ব্রিটেন আর সেই অর্থ শোধ করতে পারল না দেনার দায়ে, তাই ভারতবর্ষ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ ভারতবর্ষকে চালানোর ক্ষমতা তখন ব্রিটেনের ছিল না, এমন অবস্থা ব্রিটেনের। এই কিছুদিন আগে 2004-05 সালে এরকম সময়ে ব্রিটেন তার দেনার শেষ ইনস্টলমেন্টটি পেমেন্ট করেছে, ভাবতে পারেন। ব্যাংকিংকে জায়নিস্ট ব্যাংকিং ব্যবস্থাকে ব্রিটেন তার শেষ ইনস্টলমেন্ট 2004-05 এরকম সময়ে শোধ করতে পেরেছে, ইনস্টলমেন্ট করে দেওয়া হয়েছিল। তাহলে এই ব্রিটেনের দেনাটা কে কিনে নিল সেই সময়? জায়নিস্টদের তখন আরও একটা শক্তি জায়নিস্টরা প্রমোট করা শুরু করলো, আমেরিকা, ইউএসএ। আমেরিকা এই ব্রিটেনের দেনাটা কিনে নিল, এবং ব্রিটেন বলল ঠিক আছে, এবার এরা কিন্তু সব একযোগে কাজ করে, আমি দিয়ে দেব। তারপরে কি হলো, গোটা বিশ্বে ব্রিটেনের জায়গাটা নিল আমেরিকা। পুঁজিবাদী শক্তি, জায়নিস্ট পুঁজিবাদী শক্তির মুখ হয়ে উঠল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ব্রিটেন তখন চলে গেল ব্যাকগ্রাউন্ডে চলে গেল, যাকে বলা হয় স্যাটেলাইট বা চামচে। দেখবেন এখনও দেখবেন যা কাজকর্ম ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স এভাবেই ওরা কাজকর্ম করে আর কি, এখনও এটা অটুট আছে। জায়নিস্ট শক্তির সবকটাই মুখ এখন আমেরিকা। তার পরবর্তীকালে আমেরিকা, অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা দেখলাম আমেরিকা প্রধান মুখ হয়ে উঠল, এবং গোটা বিশ্বে আমেরিকান আধিপত্য, মার্কিন সাম্রাজ্যবাদ দ্বিপাদ মনে আছে সেই আমাদের জায়নিস্ট শক্তির আরেক দালাল মানে মুখ মার্ক্সবাদীরা এই ব্যাপারটাকে কাজে লাগালো আর কি। সেই কাহিনীটা আমি পরে আসছি, যদিও আগে বলেছি। এইবার কি হলো দেখুন, বাস্তবতার পরিবর্তন ঘটলো কি, ব্রিটেন ভারত ছাড়তে বাধ্য হচ্ছে, গান্ধীজির জন্য নয়। ব্রিটিশরা ভয় পেয়েছিল একটুখানি হলেও, সেটা নেতাজি সুভাষচন্দ্রকে, কারণ নেতাজি পাল্টা একটা ব্যাংকিং ব্যবস্থা আজাদ হিন্দ ব্যাংক নামে গঠন করেই ফেলেছিলেন, এবং ভিন্ন মুদ্রার কথা ভেবেছিলেন। আপনারা তো জানেনই, জায়নিস্ট শক্তি সবচেয়ে বেশি ভয় পায় তাকেই যারা পাল্টা অর্থনীতি গঠনের কথা বলে, পাল্টা ব্যাংকিং ব্যবস্থা গঠনের কথা বলে আগে। হ্যাঁ, এই কারণেই নেতাজিকে তারা ভয় পেয়েছিল। গান্ধী তো তাদেরই তৈরি একজন
দালাল ছিল। কিছু মনে করবেন না, বাস্তবতা যা তাই আমি স্পষ্ট করে বলি, এটা বাস্তবতা, কিছু করার নেই। রিপ্রেজেন্টেটিভ অর্থে দালাল কথাটা কিন্তু আমি গালিগালাজ অর্থে ব্যবহার করিনি। আরেকটা কথা এই প্রসঙ্গে বলি, আমি সবসময় বলি, আর্থসামাজিক সত্য বলতে আমরা যা বলি বা ভাবি সেটা কিন্তু শাশ্বত সত্য বলে কিছু নয়, প্রাকৃতিক সত্যও নয়। প্রাকৃতিক সত্যগুলো নিয়ে কোনো মতভেদ থাকে না, যেমন খিদে পাওয়া, তেষ্টা পাওয়া, কামনা, বাসনা, জন্ম, মৃত্যু, তাই তো, এগুলো প্রাকৃতিক সত্য। এই নিয়ে কি মার্কসিস্ট বলুন, ইসলামিস্ট বলুন, হিন্দু বলুন, মুসলমান বলুন, জৈন বলুন, কোনো মতভেদ নেই। সবারই খিদে পায়, সবারই জন্ম হয় এবং সবাই মরে। দিজ আর ন্যাচারাল ট্রুথস। কিন্তু গণ্ডগোল বাদে এই যে কোনটা ভালো, বেশি ভালো, ইসলাম বেশি ভালো না মার্ক্সবাদ বেশি ভালো, কোন বা হিন্দুত্ববাদ যেটা উঠছে সেটা ভালো, নাকি নৈরাজ্যবাদ ভালো, নাকি যেটা জায়নিস্টরা করতে চাইছে টোটাল কন্ট্রোল সেটা ভালো, এগুলো নিয়ে কিন্তু মতভেদ থাকবেই, কারণ এগুলো মানুষের তৈরি। আর মানুষ যেহেতু পারফেক্ট নয়, আর এগুলো যেহেতু প্রকৃতি সঞ্জাত নয়, কিছু কিছু শক্তি যেগুলো আমাদের বেদ উপনিষদ বলুন বা কোরআনের আকর যে জায়গাগুলোতে কিন্তু প্রাকৃতিক সত্যকেই রাখা হয়েছে, আকর জায়গাগুলোতে, সেগুলোতে অস্বীকার করা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই প্রাকৃতিক সত্যকে চিনে নেওয়া এবং তাতে বিশ্বাস করে এগোনো, সেই ব্যাপারটাও কিন্তু আমরা 99% মানুষ করতে পারি না, বুঝতে পারি না। কারণ প্রাকৃতিক সত্য, প্রকৃতি আমাদের চোখের সামনে থাকলেও প্রকৃতিকে পড়ার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি, আমরা বুঝতে পারি না, সে মগজও খাটাই না। আর তাই মতভেদ চলতেই থাকে এবং এ নিয়ে কিন্তু কোনো চূড়ান্ত সত্যে পৌঁছানো অসম্ভব, যে আমি এটা বলো ওটা খারাপ, এটা পুরোটাই দৃষ্টিভঙ্গির ব্যাপার। আর তাই আমি যেগুলো বলতে চলেছি সেগুলো কিন্তু প্রক্রিয়া মাত্র। কীভাবে বাংলাদেশ এলো এবং আগামী কোন দিকে যেতে পারে, এটা একটা প্রক্রিয়া। মানে খুব ভালো, আগামীতে খুব খারাপ হবে, বর্তমানে খুব ভালো আছে বা আরও আগে খুবই ভালো ছিল, এগুলো আমি কিন্তু বলছি না, এটা প্রক্রিয়া। এই ভালো মন্দ ব্যাপারটা আপেক্ষিক। এই সময় দেখুন বাংলাদেশে অনেকেই আছেন যারা মনে করছেন খুব ভালো হচ্ছে, দেশ স্বাধীন হলো, আবার অনেকেই আছেন তারা মনে করছেন দূর, দেশ তো আরও খারাপ হলো। মানে এই যে দৃষ্টিভঙ্গিটা, আমরা তো দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি না, তো এটা থাকবেই, এটা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো অসম্ভব। এখন যেটা প্রশ্ন হচ্ছে জায়নিস শক্তি কোনটাকে প্রমোট করবে, কোন দিকে নিয়ে যাবে। এবার আসি, আবার প্রসঙ্গে ঢুকে যাই। তো ভারতবর্ষ তখন ওরা যখন চলে যাবেই ঠিক করলো, ওরা বুঝতে পেরেছিল ভারতবর্ষের এত লোকসংখ্যা এবং ভৌগোলিকভাবে এত বড় একটা দেশ আগামীতে শত্রু মানে বড় মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে, আর তাই ভাগ করে যেতে হবে। ওই যে ডিভাইড অ্যান্ড রুল, ভৌগোলিক দেশ ভাগ, সীমানা তৈরি করা, এটাও কিন্তু সাধারণ লোক করে না, সাধারণ মানুষের মাথাতে এগুলো আসে না। তারা কালকে কি খাবে, সন্তানের জন্য কি করবে, সন্তানকে কী করে লালন পালন করবে, সেসব নিয়েই তারা ব্যস্ত থাকে। তাদের এই সব বড় বড় ব্যাপারে মাথা ঘামানোর সুযোগ নেই। কিন্তু ওরা গণতন্ত্রের নাম করে জনগণের ব্যাপারটাকে লাগিয়ে দেয়, যে জনগণ চাইছে অতএব এটাই হোক, এরকম ব্যাপারে ওরাকে প্রমোট করে। এবার দেখুন, ওরা ভারতকে ভাগ করতে চাইল কেন? দুর্বল করে দেওয়ার জন্য। তাহলে কি করতে হবে? যেটা ভারতবর্ষ দীর্ঘদিন ব্রিটিশ শাসনে থাকার ফলেও, ব্রিটিশ শাসন, তার আগে ছিল মুঘল শাসন, মুঘল শাসনে বা আমরা যদি সহজে বলি মুসলিম শাসন বা ইসলামিক রুলের অধীনে থাকার পরেও ভারতবর্ষে হিন্দুরা কিন্তু টিকেই ছিল, সংখ্যাও ভালোই ছিল। হ্যাঁ, অত্যাচার অবশ্যই হয়েছিল, অনেকে মুসলমান হয়েও গিয়েছিল, কিন্তু বড় জোড়ো সংখ্যা যদি আমরা দেখি, সেটা বর্তমানেও তাই, হিন্দুরাই ছিল। এবং তখনও কিন্তু ভারতবর্ষ ইসলামিক কান্ট্রি হয়নি, আফগানিস্তান হয়নি, আকবরও সেখানে ছিলেন, দিন ইলাহির গল্প আমরা জানি, তাই তো। বরং শাসনের সুবিধার জন্য মানসিংহের মতো তার অনেক যেটা শাসকরা করে থাকে, তারা কিন্তু জয়সিংহ বলুন, মানসিংহ বলুন, এরকম চরিত্রকে আমরা ইতিহাসে পাই, যাদেরকে মুঘলরা খুব কাছে নিয়ে গিয়েছিল, সুযোগ সুবিধা দিয়েছিল এবং শাসনে এবং প্রশাসনের সুবিধের জন্য এদেরকে ব্যবহারও করেছিল, সেটা আমরা জানি, তাই তো। কিন্তু আমরা দেখতে পেলাম ব্রিটিশ শাসনে হঠাৎ করে নয়, পরিকল্পনা মাফিক হিন্দু মুসলিম বিদ্বেষকে প্রমোট করা হলো। এদিকে জিন্নাকে দিয়ে, আবার অপরদিকে গান্ধীকে দিয়ে, কি রঘুপতি রাঘব রাজা রাম, এই রাম
রঘুপতি রাঘব, উনি এটা খুব মাঝে মাঝে বলতেন। এটা বলে আরও বেশি করে সাধারণ মুসলমানের মধ্যেও আতঙ্ক তৈরি করা হলো, ওই লোকটা এরম বলে কেন। তো হঠাৎ করে যাই হোক, ওনার খুশিতে উনি বলতেন, অনেকে মনে করেন, কিন্তু তা নয়, এগুলো বলানো হয়েছে। তারপরে ওই জিন্না, যিনি খুব স্মার্ট লোক ছিলেন, সাহেবি পোশাক পরতেন, কোনোদিনই মসজিদে গিয়ে প্রার্থনা করেছেন এমন কোনো তথ্য নেই, তিনি হঠাৎ করে কট্টর ইসলামিস্ট হয়ে গেলেন এবং মুসলিম লীগের, আগে তো উনি কংগ্রেসেই ছিলেন, মুসলিম লীগে জয়েন করলেন। করার পরে স্বাভাবিকভাবে ওদিকে সাম্প্রদায়িক বাটোয়ারার প্রসঙ্গ এলো, ম্যাকডোনাল্ডের গল্প এলো। এইভাবে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম ভারতবর্ষকে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হলো, এবং পেছনে অবশ্যই জায়নির শক্তি, যাতে ওরা সফল হলো এবং ভারতবর্ষ ভাগ হয়ে গেল। গান্ধীজি প্রথম দিকে না চাইলেও, মানে লোক দেখানো আর কি, পরে আমার ডেড বডির ওপরে ভাগ হবে এরকম কথা উনি বলেছিলেন, যদিও কিন্তু উনি বেঁচেই ছিলেন। ওনার ডেড বডির, ওনাকে মরতে হয়নি, ভারত ভাগ দিব্যি হয়েছিল। তা কি হলো, পাকিস্তান এবং ভারত 14ই আগস্ট 15ই আগস্ট, ওটাও একটা লোক দেখানো। ওটা কীরকম করে হয় বলুন দেখি? একটা দেশ ভাগ হলো, ভাগ হয়ে দুটো দেশ হলো, কি করে দুটো আলাদা স্বাধীনতা দিবস হয়? হয় কি? কিন্তু ওই যে আলাদা হতে হবে, দেখলে তো চলবে না, পাবলিকে খাবে না। পাবলিকেরও তো বলিহারি, পাবলিক মগজ খাটায় না। পাবলিককে যেভাবে প্রমোট করা যায়, মিডিয়া দিয়ে মগজ ধোলাই করা যায়, পাবলিক সেটাই লাফায়। এখন যেমন লাফাচ্ছে আমাদের দেশে, প্রীতিবাদ হচ্ছে, তাই তো? তো সিলেক্টেড প্রীতিবাদ, কত লোক কতভাবে মরে যাচ্ছে তার কোনো খোঁজ নেই। যেই জায়নির শক্তি কোনো বিষয়কে মনে করে এটাকে কাজে লাগানো যা হবে, ফান্ডিং করো, প্রমোট করো, তখনই সেটাই বড় অন্যায় হয়ে ওঠে, বাকি অন্যায় ধামাচাপা পড়ে যায়। যেমন ভ্যাকসিনের প্রভাবে এত লোক মরে গেল, এখনও মরছে বিভিন্ন রকম অসুখে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, সেগুলো নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল প্রীতিবাদ করে না, মানে প্রতিবাদ করে না, ওরা প্রীতিবাদ করে। যাই হোক, এটাও খেলা। এবারে দেখুন তারপরে কি হলো, ভারত ভাগ হয়ে গেল 47 সালে, পাকিস্তান ভারত। ইচ্ছে করে করা হলো কি, যাতে করে শত্রুতা চলতে থাকে, শত্রুতা চলতে থাকে, শত্রুতা চলতে থাকে। এদিকে হিন্দু প্রধান দেশ, ওদিকে পাকিস্তান ইসলামিক কান্ট্রি, রাষ্ট্র, তাই তো? এবার দেখুন জওহরলাল নেহরু বুদ্ধি করে কি বললেন, উনি কি নিজের ইচ্ছায় এটা বলেছিলেন? তাহলে তো সমস্যাটা সমাধান তখনই হয়ে যেত, হয়তো, হয়তো আমি বলবো হয়তো, কিন্তু হতো না, কারণ কন্ট্রোল তো জায়নির শক্তির হাতেই, প্রভুদের হাতেই। তখন ব্রিটিশ, তখন লর্ড মাউন্টব্যাটেন প্রধান মুখ সেই সময় ভারতবর্ষের, মানে রিপ্রেজেন্টেটিভ, জায়নিস্ট রিপ্রেজেন্টেটিভ। তো কী হলো, জওহরলাল নেহরু বললেন ভারতবর্ষের সবাই থাকবে, এটা সেকুলার কান্ট্রি হবে, আমরা এরকম কোনো সিদ্ধান্ত নেব না। বেশ ভালো কথা, আমরা তাড়াবো না কাউকে, আমরা কোনো মুসলমানকে তাড়াবো না। তো এখানে আবার ম্যাকআর্থার আসছে কোত্থেকে? তো সেনাবাহিনীর প্রধান চলে গেল এশিয়া প্যাসিফিকের। তো যাই হোক, তো এবারে আমরা দেখতে পাচ্ছি যে ওই ম্যাকআর্থাররা তো মানে সিম্পলি আরও নিচের দালাল আর কি। জওহরলাল নেহরু তো একটু টপ লেভেলে আছেন, তারপরের দালাল হচ্ছে সেনাবাহিনী। তো যাই হোক, এবার আমরা কি দেখতে পেলাম, যে ঠিক করা হলো যে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, মানে সবার জন্য থাকবে, হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে, কিন্তু পাকিস্তান ইসলামিক কান্ট্রি হয়ে গেল, ঘোষণা করা হলো। এবং কি হলো, ওখান থেকে মেরে মেরে কেটে কেটে, আমরা সে কাহিনী জানি, হিন্দুদের ওপর চরম অত্যাচার শুরু হলো এবং তারা অনেকে ভারতবর্ষে পালিয়ে এলো। এরকম ঘটনা, এটা বাস্তবতা, অস্বীকার করে কোনো লাভ নেই। এদিকে বাংলাদেশেও খান সেনাদের আক্রমণ আমরা জানি, অত্যাচার আমরা জানি। এটাকে অর্থাৎ ব্রিটিশ আমলের আগে, মুঘল আমলে যে ধরনের আমরা মানে সাধারণ মানুষের মধ্যে যে মানে জিহাদি মানসিকতা দেখিনি, টপ লেভেলে রাজারা করতই, অবশ্যই তারা ধর্মান্তর করেছে, অত্যাচার করেছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু হিন্দু মুসলমান পরস্পরের সঙ্গে মিলেমিশেই থেকেছে, কৃষক, চাষি, মজুর থেকেছে, এটা ইতিহাস বলে। কিন্তু সাধারণ মানুষের মধ্যেও এই মারাত্মক রকমের বিষ ঢুকিয়ে দেওয়া হলো এই ব্রিটিশ আমলেই। হ্যাঁ, ওটা প্রমোট করলো, ওরা বিদ্বেষ প্রমোট করলো, কাফের শব্দটিকে আরও বেশি করে ভিন্ন অর্থে প্রমোট করা শুরু করলো। কাফের শব্দটির বাস্তবতা ইসলামের আদিতে জন্মলগ্নে যেটা ছিল, পরবর্তীকালে কাফের শব্দটিকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সত্যি আমাকে ভাবায়। আমি ভাবি যে মানুষ কি না পারে, মানুষ, কারণ ওই যে মূল জায়গায় তো মানুষ পৌঁছতে পারে না। ব্যাস, ক্ষেত্র প্রস্তুত, ঘৃণার ক্ষেত্র প্রস্তুত হলো, যেটা এখনও চলছে। তখন কি
সুযোগ পাওয়া গেল কি, হ্যাঁ ওরা ইসলামিক কান্ট্রি হলো, ভারত কেন তখনই হিন্দু রাষ্ট্র হলো না? তাই তো, যুক্তি আছে অবশ্যই, হলো না কেন? ওই বিবাদ এখনও চলছে, ওরাকে চালু করে রেখেছে। ভাবতে পারেন এই জায়নিস্ট শক্তির মুখ ব্রিটিশরা ভারতে আসার আগে সাধারণ মানুষের মধ্যে হিন্দু মুসলমান নির্বিশেষে যে জায়গাটা ছিল সেটা পুরো শেষ হয়ে গেল, পুরো শেষ হয়ে গেল। ওরা প্ল্যানফুলি করলো, প্রমোট করে করলো, ফান্ডিং করে করলো, ব্যাস। তারপরে কি হলো, ছবিটা কি দাঁড়ালো? তারপরে সেই সময় এবার খেয়াল করুন, সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ কোল্ড ওয়ার চলছে। তার পরবর্তীকালে শুরু হলো, তখনও কিন্তু শুরু হয়নি 47 সালে, কিন্তু তখনও কোল্ড ওয়ার সেইভাবে শুরু হয়নি। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার গণ্ডগোল বা দ্বন্দ্ব বা লড়াই সেইভাবে শুরু হয়নি আদৌ। তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন, স্ট্যালিনের নেতৃত্বের যে সোভিয়েত ইউনিয়ন, তখন কিন্তু আমেরিকার বন্ধু। হ্যাঁ, স্ট্যালিন তো জানেন মিত্র শক্তির মধ্যে স্ট্যালিন ছিল, আমেরিকার বন্ধু তখন স্টালিন। কারণ লেনিন তো জায়নিস্ট শক্তির বন্ধু। জেকব স্কিপদের মতো ইহুদি বিলিয়নিয়ারদের ফান্ডিংয়ের ফলেই বলশেভিক পার্টি রাশিয়ার ক্ষমতাতে এসেছিল। আমি গ্রেগরি রাসপুটিনের সেসব তথ্য আলোচনা রেখেছে, প্রমাণিত। অর্থাৎ বন্ধুত্ব ছিল, লেনিন থেকে শুরু করে প্রথম দিকে ছিল, স্ট্যালিনের সময়ও কিছুটা ছিল। কিন্তু যেই মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল এবং দেখা যাচ্ছে যে আমেরিকা তাদের কর্তৃত্ব চালিয়ে যেতে লাগলো, স্ট্যালিন বেঁকে বসলো যে না, আমরা কম কিসের। তখনই গণ্ডগোলটা শুরু হয়ে গেল কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াই। একদিকে সোভিয়েত ইউনিয়ন, তার অধীনে যে যুদ্ধজোট তার তৈরি ওয়ারশো, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা জায়নিস্ট শক্তির মুখ সে সময়, তার নেটো। এই দুটো যুদ্ধজোট শুরু হয়ে গেল গোটা বিশ্বে তাদের কর্তৃত্ব, তাদের অর্থনীতি, তাদের ব্যবস্থাকে চাপিয়ে দেওয়ার জন্য লড়াই শুরু করলো, যা আমাদের কাছে কোল্ড ওয়ার বলে পরিচিত। আমরা দেখতে পেলাম পূর্ব ইউরোপে কমিউনিজম প্রতিষ্ঠা হলো আগে। হ্যাঁ, এই কারণেই পূর্ব ইউরোপ চলে গেল স্ট্যালিন মানে সোভিয়েত ইউনিয়নের হাতে। হ্যাঁ, অপরদিকে কিউবায় আমরা দেখতে পেলাম রেভলিউশন হলো, কিউবাও চলে গেল সোভিয়েত ইউনিয়নের দিকে। অপরদিকে আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় 1947 মানে পরপরই 1947 সালেই তাহলে গ্যাট বানিয়ে রেখেছিল, যাতে গোটা পৃথিবীতে বাণিজ্য কায়েম করা যায়, যেটা তারা পারলো না। কারণ পৃথিবী তো ভাগ হয়ে গেল, সমাজতান্ত্রিক শিবির, সোশ্যালিস্ট ব্লক যার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপ, কিউবা এই দেশগুলো, আর অপরদিকে ক্যাপিটালিস্ট ব্লক অর্থাৎ জায়নিস্ট ব্লক, যার অধীনে এই বাকি মানে এই নেটো দেশগুলো বা এই বাকি দেশগুলো। কিন্তু গোটা বিশ্বে বাণিজ্য তৈরি করতে গেলে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, যেটা 47 সালেই হয়েছিল, ওরা ভেবেছিল তখনই টোটাল কন্ট্রোল কায়েম করবে, কিন্তু করতে পারেনি। ওই যে স্ট্যালিন বেঁকে বসলেন বলে শুরু হয়ে গেল কোল্ড ওয়ার। এই কোল্ড ওয়ার আবহেই কিন্তু বাংলাদেশের জন্ম। ঠিক যে সময় দেখুন ভিয়েতনামের জন্ম হচ্ছে, একদিকে মার্কিনী শক্তির মদত, অপরদিকে সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপ তৈরি হচ্ছে। ঠিক একই সময় আমরা দেখতে পাচ্ছি প্রায় আফগানিস্তানে গণ্ডগোল হচ্ছে কোল্ড ওয়ারের, প্রায় একই সময়ে আমরা দেখতে পাচ্ছি কোরিয়ান ওয়ার হচ্ছে, যেখান থেকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সংঘাত তৈরি হচ্ছে। খেয়াল করুন, খুব ইন্টারেস্টিং। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়ন একটা পাল্টা ব্যাংকিং ব্যবস্থা তৈরি করতে পেরেছিল, রুবলকে কেন্দ্র করে একটা ভিন্ন অর্থনীতি, যা আমেরিকাকে, জায়নিস্ট শক্তিকে চ্যালেঞ্জ করতে পেরেছিল। যে স্টেট ব্যাংকিং ব্যবস্থা আমেরিকার, সোভিয়েত যে ব্যাংকিং ব্যবস্থা, যার নাম ছিল গোস ব্যাংক। এই গোস ব্যাংকে কেন্দ্র করে ওরা তাদের অর্থনীতিকে ছড়িয়ে দিচ্ছিল গোটা বিশ্বে তার অধীন রাষ্ট্রগুলোকে। অর্থাৎ পুরোপুরি একটা ক্লোজড ইকোনমি, যেখানে ওই ওপেন যেটা ট্রেডিং বলে, ওরা যখন পরবর্তীকালে গ্যাট ভেঙে WTO করতে পেরেছে, সেরকম কোনো ব্যবস্থায় তখন ছিলই না, করতে পারতো না জায়নিস্ট শক্তি। দুটো ভিন্ন শক্তি কেন্দ্রে ভাগ হয়ে গিয়েছিল, বাইপোলার ওয়ার্ল্ড ছিল। তো তখন সোভিয়েত ইউনিয়ন কি করলো, এইবার কি হলো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান চলছিল। কাদের অধীনে ছিল? পাকিস্তান স্বাধীনতার পরে
মানে ওই যে তথাকথিত স্বাধীনতার পরে কোন দিকে গিয়েছিল, মার্কিনী ব্লকে গিয়েছিল আগে। হ্যাঁ, মার্কিনী ব্লকে গিয়েছিল। ভারত কোন ব্লকে ছিল? ভারত ছিল সোভিয়েত ব্লকে। আপনারা জানেন যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের একটা দীর্ঘস্থায়ী প্রায় 20 বছরের চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। আর সেই সময় ভারতের অর্থনীতিতে মিক্সড ইকোনমি বলুন, এই যে সরকারি ব্যবস্থা বলুন, সরকারি চাকরি বাকরি বলুন, এবং সামরিক যে বিনিয়োগ, যে অস্ত্রশস্ত্র যেমন ট্যাঙ্ক, রাশিয়ান ট্যাঙ্ক থেকে শুরু করে MiG-29 বিমান, দেখবেন সমস্ত অস্ত্রশস্ত্রগুলো রাশিয়ার ছিল। এমনকি এয়ারক্রাফট ক্যারিয়ার লাস্ট যেটা অ্যাডমিরাল গ্রসকপ, যেটাকে এদিক ওদিক করে আনা হয়েছিল এবং ভারতবর্ষে যোগ করা হয়েছিল। তো এই INS বিক্রম আদিত্য, এই যে নাম টামগুলো আপনারা জানেন, এগুলো কিন্তু সবই রাশিয়ান আর্মারি থেকে, রাশিয়ার যে অস্ত্র মানে মদত এবং প্রশ্রয় বা ফান্ডিং বলুন, ভারতবর্ষ যেহেতু রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের ব্লকে ছিল, সেখান থেকেই এসেছিল। অর্থাৎ ভারতবর্ষ তখন সোভিয়েত ইউনিয়নের একটা মুখ, মানে একটা ব্রাঞ্চ বলতে পারেন, মানে ওই দিক থেকে মেনে নেওয়ার দিক থেকে। মানে যদিও ভারতবর্ষ তখন নামে ছিল, কি নামে ছিল? গোষ্ঠ নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন মুভমেন্ট। ওটা লোক দেখানো, তাই তো? আপনারা জানেন নন অ্যালাইন মুভমেন্টে জওহরলাল নেহরু, তারপরে নাসের, হ্যাঁ, তারপরে মার্শাল টিটো, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো মিলে একটা ব্লক তৈরি করে। তারা বলেছিল আমরা এই যে কোল্ড ওয়ার চলছে, একদিকে সোভিয়েত ইউনিয়ন, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, একটা ক্যাপিটালিস্ট ব্লক, একটা সোভিয়েত ব্লক, সমাজতান্ত্রিক ব্লক, আমরা কোনো দলে নেই, আমরা কোনো পক্ষে নেই, আমরা ভাই নিরপেক্ষ, আমরা ভাই নন অ্যালাইন মুভমেন্ট, এরম বলেছিল তারা। বাস্তবে কিন্তু তা নয়। গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন মুভমেন্ট বাস্তবে সোভিয়েত ইউনিয়নের পক্ষেই ছিল, মানে সোশ্যালিস্ট ব্লকের অধীনেই ছিল। এইবার যখন আমেরিকার দাপট বাড়ছে, সোভিয়েত ইউনিয়ন কী করলো? ওরা এই আমেরিকার যে উপনিবেশী বলবে, এগুলো বলা হয় নিও কলোনিয়ালিজম, ডাইরেক্টলি মানে কন্ট্রোল করা, অর্থনীতিকে কন্ট্রোল করা সরাসরি না থেকেও। তো ভারতবর্ষ এখন সরাসরি কারো অধীনে নেই, কিন্তু কন্ট্রোলড ইকোনমি, আপনারা জানেন। তখন ওরা কী করলো? এই মার্কিন যুক্তরাষ্ট্রের লবিতে চলে যাওয়া পাকিস্তানকে টাইট দেওয়া শুরু করলো, চেষ্টা করলো। এবং তখনই কিন্তু আমরা দেখতে পেলাম পূর্ব পাকিস্তানে একটা লড়াই তৈরি হলো বাংলা ভাষার, যেটাকে ওরা মদত দিল সোভিয়েত ইউনিয়ন, এবং ভারতবর্ষ তো মদত দিয়েছিলই। মুক্তিফৌজ শুধুমাত্র একা বাংলাদেশ, একটু গভীরে ভাবুন, মুক্তিফৌজ কি একা বাংলাদেশকে স্বাধীন করতে পারত? মুজিবুর রহমান যদি আন্তর্জাতিক সমর্থন না পেতেন, এবং এই আন্তর্জাতিক সমর্থন তখন কারা করেছিল? সোভিয়েত ইউনিয়ন, অবশ্যই। কিন্তু রক্তপাত হয়েছিল, আমেরিকা তো ছাড়বে না। রক্তপাত হলো, ব্যাপক অনেক মানুষ মারা গেল, ভারতবর্ষ সেখানে ভূমিকা নিল, সেনাবাহিনী পাঠানো হলো, জানেন নিশ্চয়ই। তারপরে বাংলাদেশ স্বাধীন হলো মুজিবুর রহমানের নেতৃত্বে, বঙ্গবন্ধু মুজিবর। তিনিও কিন্তু একা শুধু দেশীয় শক্তির বলে উঠতে পারেননি, তাকেও কিন্তু সোভিয়েত ইউনিয়ন তথা ভারতবর্ষ, সে সময় সোভিয়েত ইউনিয়নের মুখ, তার সাহায্য গ্রহণ করতে হয়েছিল। নইলে অসম্ভব ছিল খান সেনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট পাকিস্তানের সঙ্গে বিরুদ্ধে লড়াই করা অসম্ভব ছিল, তাই তো? সেই বঙ্গবন্ধুকে এখন আবার ঘৃণা করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, মূর্তিতে পদাঘাত করা হচ্ছে। কেন? এটাও আন্তর্জাতিক শক্তি, বাস্তবতার পরিবর্তনের ফলে। লেনিনকে যেমন ওরাই তৈরি করেছিল, লেনিনকে কিন্তু আবার ওরাই লাথি মেরে, লেনিনের মূর্তিতে লাথি মেরে কিন্তু ওরাই কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেছে। কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি, একটা কথা আছে তো। ওরাই এইভাবে বীর তৈরি করে, মহাপুরুষ তৈরি করে। আমি এই সময়ের রথচাইল্ড পরিবারের, মানে ব্যাংকিং ব্যবস্থার উত্থানের পরবর্তীকালের যে আর্থসামাজিক ক্ষেত্রে মহাপুরুষের কথা বলছে, যখন এই টোটাল কন্ট্রোল, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যত এই মহাপুরুষ বলুন, সেলিব্রিটি বলুন, নোবেল প্রাইজ বলুন, দেশ নেতা বলুন, রাষ্ট্রনেতা বলুন, বিখ্যাত মহাপুরুষ প্রমোট ওরাই করেছে। এমনকি খিলাফত আন্দোলন, খিলাফতকে ভেঙে দেওয়ার মহান যে পুরুষ, যাকে কামাল পাশা বলা হয়, কামাল আতাতুর্ক, তাকেও ওরাই জায়নিস্ট শক্তি প্রমোট করেছে। কামাল আতাতুর্কের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নিন তো, সেখানে ইহুদির গন্ধ পান কিনা, পেয়ে যাবেন সব কিছু। এ নিয়েও আমি সংক্ষেপে লিখেছি। তো
জায়নিক শক্তিকে চ্যালেঞ্জ দিয়েছিল হিটলার, এটা প্রথম দিকে ওটা দেখানো হয়, কোনো চ্যালেঞ্জ দেয়নি। কারণ হিটলার কোনো ব্যাংকিং ব্যবস্থাই তৈরি করেননি, কোনো মুদ্রাই তৈরি করেননি। এটাই হচ্ছে আসল ব্যাপার। যদি হিটলার সত্যি সত্যি জায়নিক শক্তিকে চ্যালেঞ্জ করতে চাইলেন, ইহুদি ব্যবসা বাণিজ্যগুলোকে আমরা জানি জার্মানিতে অ্যাটাক করেছিল, সাধারণ মানুষকে প্রভোগ করে অ্যাটাক করানো হয়েছিল সেই সময়। কিন্তু শুধু ইহুদি ব্যবসা বাণিজ্যকে বাইরে থেকে অ্যাটাক করে লোক দেখানো কিছু অত্যাচারের দৃশ্য সামনে এলেই কি যথেষ্ট? ইহুদির যে মূল শক্তি ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি, সেটাকে ধ্বংস করার জন্য হিটলার কোনো পদক্ষেপ নেননি। এটা ভাবতে হবে, এটাই হচ্ছে মূল। এটা যারা বুঝতে পারে তারা গভীরে গিয়ে বুঝতে পারে, নইলে বাইরে থেকে দেখে কিন্তু মনেই হবে হ্যাঁ হিটলার সত্যি সত্যি জায়নিক শক্তির বিরুদ্ধে ছিলেন। বাস্তবে কিন্তু তা নয়। কারণ জায়নিক শক্তির বিরুদ্ধে তিনি সেই রাষ্ট্রনেতায় যিনি ব্যাংকিং ব্যবস্থা তৈরি করতে পেরেছিলেন বা করার চেষ্টা করেছিলেন, যেমন সোভিয়েত ইউনিয়ন গস ব্যাংক করেছিল, এবং পাল্টা পুরো ক্যাপিটালিস্ট ব্লক থেকে নিজেদেরকে সরিয়ে রেখে পাল্টা একটা ব্যবস্থা, ক্লোজড ইকোনমি, খুবই মানে আপনারা জানেন সমাজতান্ত্রিক ইকোনমি মানে ক্লোজড ইকোনমি, ওই গুরুমারা বিদ্যা। যদিও আপনারা জানেন যে মার্কসিজমকে প্রমোট কিন্তু জেকব শিপ্রাই করেছিল, কার্ল মার্কসকে প্রমোট জেকব শিপ্রাই এদের মতো লোকই করেছিল, কমিউনিস্ট ম্যানিফেস্টোকে ছড়িয়ে দিয়েছিল ওরাই। তথাকথিত বুর্জোয়া শ্রেণী জায়নিস্টরাই কমিউনিস্ট ম্যানিফেস্টোকে গোটা বিশ্বে বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দেয়, যেটা আমার অমৃতেশ্বর ব্রত প্রথম খণ্ডে এই আলোচনা রয়েছে তথ্যসহ, যে কীভাবে কমিউনিস্ট ম্যানিফেস্টো তথা কার্ল মার্কসকে আশ্রয় দেওয়া হলো এবং ছড়িয়ে দেওয়া হলো। কিন্তু মূলটা কোথায় গেল? ব্যাংকিং ব্যবস্থা কোথায় গেল? ওটা ছাড়া হিটলারকে আপনি বললেন জায়নিক শক্তির বিরুদ্ধে, ঠিক আছে, আপাতভাবে তাই মনে হয়েছিল, আমারও তাই মনে হয়েছিল ছোটোবেলায় যখন ইতিহাস পড়েছিলাম। কিন্তু হিটলারের যে বিনিময়, আর্থিক বিনিময় এগুলো করছিলেন, সেগুলো তো সেই একই, সেই মুদ্রা, সেই ব্যাংকিং ব্যবস্থা। তাহলে কি করে উনি বিরুদ্ধাচরণ করলেন? কি করে পাল্টা শক্তি তৈরি করলেন? পারলেন না। আর তাই তাকে সেফ প্যাসেজ দেওয়া হলো। মাঝখান থেকে মুসোলিনি হিটলারকে বিশ্বাস করে আস্থা রেখে নিজের পতন ডেকে আনলেন। বেনিটো মুসোলিনির কথা বলছি, তাকে এবং তার সঙ্গে সঙ্গিনী ছিল নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হত্যা করার পরে ল্যাম্পপোস্টে বডি ঝুলিয়ে দেওয়া হয়েছিল, বিকৃত রক্তাক্ত মৃতদেহ, উলঙ্গ অর্ধ উলঙ্গ মৃতদেহকে ঝুলিয়ে রাখা হয়েছিল ল্যাম্পপোস্টে। কিন্তু হিটলারের ক্ষেত্রে সেটা ঘটেনি। আত্মহত্যার গল্পটা সাজিয়ে দিয়ে মানুষকে মুরগি মানে কি বলবো, জনগণকে বোঝানো হলো হিটলার আত্মহত্যা করেছেন। কারণ এটা বলতেই হতো, নাটক করতেই হতো, কারণ হিটলার জায়নিক শক্তির মানে দালাল হিসেবেই কাজ করেছেন। খুব গভীর এদেরকে বোঝা, এই শক্তি যে কতটা ধূর্ত এবং কতটা ধূর্ত সাধারণ মানুষ কেন তথাকথিত বুদ্ধিজীবীদের পক্ষেও বোঝা অসম্ভব। আর তাই এই ধরনের চিন্তাভাবনা, লড়াইয়ের কাজগুলো গোটা বিশ্বে আমাদের মতো কতিপয় মানুষই করছে। এটা বুঝতে হবে, এই জায়গাটা ধরতে হবে। আর এই কারণেই দেখবেন ইসলামিক দেশ পৃথিবীতে এখন কতগুলো আছে বলুন দেখি। ওরা তো বারবার বলে ইসলাম খালা মুখ তমুক অনেক রকম বলে, অথচ ওরা ইসলামের ওহাবিকে প্রমোট করে, সালাফিকে প্রমোট করে, লাদেনকে প্রমোট করে আসছি। আমি মানে কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি সরিয়ে এসেছিলাম মূল জায়গা থেকে। তো যাই হোক, তো কিন্তু দেখুন শুধু সাদ্দাম হোসেন আর গাদ্দাফিকে ধ্বংস করার দরকার পড়ে কারণ এরা ব্যাংকিং ব্যবস্থা তৈরি করতে চেয়েছিল, অর্থনীতি তৈরি করতে চেয়েছিল, হ্যাঁ, কিন্তু বাকি ইসলামিক শক্তিদের ধ্বংস করার দরকার পড়ে না। ইরান এত হুঙ্কার দিচ্ছে, দেয়, কিন্তু ইরানকে ওরা বহাল তবিয়তে রেখেছে। ওরা যদি মনে করে ইরানকে গুঁড়িয়ে দেবে, 2 দিন লাগবে, 2 দিন লাগবে। কিন্তু ইরাককে বারবার আক্রমণ করতে হয়। দেখুন তো গালফ ওয়ারে ইরাককে ওরা কতবার অ্যাটাক করেছে, আমেরিকা কতবার অ্যাটাক করেছে। কারণ সাদ্দাম হোসেন পাল্টা একটা ব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন, গাদ্দাফি পাল্টা ব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন, যেটা জায়নিক শক্তির ঘুম শেষ করে দিয়েছিল। চক্রব্যূহে দিনরাত্রিতে সেই তথ্য আমি রেখেছি। যাই হোক, এবার প্রসঙ্গে আসি। এইবার কি হলো, সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের এই যে আবেগ তো ছিলই, বাংলা ভাষা, ওদিকে ওরা উর্দু চাপাচ্ছে, আবেগ থাকবেই। কিন্তু আবেগ দিয়ে কি লড়াই হয় বলুন দেখি? আবেগ দিয়ে লড়াই হয় না। এই যে ধর্ষণ আমাদের দেশে কি কম হয়েছে? হেতাল পারে ধর্ষণ খুন হয়েছে, কম হয়নি আমাদের দেশে। তখন কি এই রকম মাত্রায় প্রতিবাদ হয়েছে?
তখন তো আরও প্রতিবাদ আরও হতে পারত, বাম প্রতিবাদী দল তখন ক্ষমতায় ছিল। উল্টে একটা নিরাপরাধ লোক ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হলো 14 বছর জেলে থাকার পরেও। তাহলে এখন কেন প্রতিবাদ? আবেগ কি তখন কম ছিল? যথেষ্ট ছিল। প্রতিবাদের স্পৃহা কি তখন কম ছিল? যথেষ্ট ছিল। ধর্ষণের বিরুদ্ধে মানুষের মানসিকতা কি তখন কম তীব্র ছিল? যথেষ্ট ছিল। তা তখন কেন হলো না, এখন কেন হচ্ছে? গভীরে যেতে হবে, কারণ এখন ফান্ডিং হচ্ছে। আপনারা যান রাত দখলে, কিছু মনে করবেন না, আমি আবার অকপট কথা বলি, তাতে করে ওই যে মাঝে মাঝে বলে বই স্যার এরকম হলে, একজন সেদিন কমেন্ট করলেন এরপরে আপনার বই কিনবো, কমেন্ট করলেন এরপরে কি আপনার বই কেনা যাবে আপনার। আমি বললাম ভাই আমি তো বই বিক্রির জন্য কলমটা ধরিনি, হ্যাঁ, বই ফেলে দাও ছুঁড়ে দাও, কিচ্ছু যায় আসে না। আমি প্রথম থেকে এই কথাটাই বলে যাচ্ছি, আমি যা বিশ্বাস করি তথ্য সহ তুলে ধরবো, তাতে করে কে বই কিনলো না কিনলো যায় আসে না। লেখকের দায় কাজ বই বেচা নয়। তথাকথিত বুদ্ধিজীবী তাহলে তো ওই রাজনৈতিক দলের সঙ্গে দালালি করে এই করে মানে পুরস্কার নিয়ে বই বিক্রি করা যেত। এত বিপদ ঝুঁকি মাথায় নিয়ে কি দরকার ছিল? এই ধরনের কথা বলবেন না, মানে নিজেদের হাস্যকর করে তুলবেন না। আমি আবার এখানে বলে যাচ্ছি, যদি আমার একটা বইও বিক্রি না হয় এমন পরিস্থিতি তৈরি হয়, তাও আমি এইভাবেই কাজ চালিয়ে যাব, এইভাবেই কাজ চালিয়ে যাব যতক্ষণ বেঁচে পড়তে আছি আর কি। যাই হোক, এবার প্রসঙ্গে আসে। তাহলে এই যে রাত দখলে যান, আপনি খাবার দাবার পাবেন। যদি পার্টির ব্যানারে, যে পার্টিটি মূল ভূমিকা এখন নিয়েছে, মানে যারা বিজ্ঞানসম্মত দল, বুঝতেই পাচ্ছেন কোন দলের কথা বলছি, বিজ্ঞানসম্মত দল, যে দলটির আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তা ভাবনাকে, মানে আমাদের নয় গোটা বিশ্বে শেকড়কে ধ্বংস করার মূলে যে দলটিকে জায়নিস্ট শক্তি ব্যবহার করেছে, সেই মার্ক্সবাদী দল, তাদের ব্যানারে যদি আপনি যান, দেখবেন রাতে কেমন খাবার দাবার পান। ভালোই, রাত জাগবেন, খাবার পাবেন না? অবশ্যই। না খেয়ে থাকবেন নাকি এমনি? তা আপনাকে মানে আপনি এমনি রাত জাগবেন, চলে যাবেন, আপনাকে কেউ খাবার দেবে না? এটা হয়। কিন্তু খাবারটা আসছে কোথা থেকে? আসছে কোথা থেকে খাবারটা? আমরা প্যান্ডেমিক বিরোধী, লকডাউন বিরোধী মিছিল করতে চাই, ভ্যাকসিনের যে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমাদের সচেতন করার যে গ্রামে গঞ্জে সভা করতে চাই, তখন আমাদের ফান্ডিং ক্রাইসিস থাকে, কেউ এগিয়ে আসে না, কেউ এগিয়ে আসে না। কারণ সেখানে ফার্মা লবির স্বার্থ বিঘ্নিত হয়, জায়নিস্ট স্বার্থ বিঘ্নিত হয়। আর যখনই জায়নিস্ট স্বার্থকে কায়েম করার জন্য প্রীতিবাদ হয় জায়নিস্ট শক্তির দালাল হিসেবে, তখন ফান্ডিংয়ের অভাব পড়ে না, ভালো মন্দ জুটে যায়। হ্যাঁ, বাস্তবতা এটাই। কোথা থেকে আসছে প্রশ্ন করবেন সবসময়, কোথা থেকে আসছে? হোয়ার ইজ দ্য ফান্ডিং কামিং ফ্রম? ওটাই মূল জায়গা। অর্থনীতিটা ধরুন, মার্ক্স সাহেবও বলে গেছেন, কিন্তু মার্ক্স সাহেব নিজে বলে গেছেন ওটা, কিন্তু ওই যে কন্ট্রোল অপোজিশন, মানুষ ধরতে পারছে মার্ক্স বলেছেন অর্থনীতিই হচ্ছে রাজনীতির ঘনীভূত রূপ, ওটাই আসল। সেই অনুসারেই কিন্তু তিনি ইতিহাসকে ব্যাখ্যা করেছেন, বস্তুবাদকে ব্যাখ্যা করেছেন, আর্থসামাজিক পরিমণ্ডলকে ব্যাখ্যা করেছেন। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না, ধরতে পারছি না ক্লুটা। তাহলে এই মার্ক্সবাদী দলগুলোকে অর্থনীতি প্রমোট কারা করছে? কিভাবে তারা টিকে আছে? কেন টিকে আছে? কৌটো বাজিয়ে? এত আন্দোলনের খরচ কোথা থেকে আসে? একটা মিছিল করতে গেলে মাইক লাগে, ব্যানার লাগে, এই লাগে, জমায়েত হতে গেলে খাওয়াতে হয়, চা দিতে হয়, টিফিন দিতে হয়, ব্রেকফাস্ট দিতে হয়। কোনো মদত না থাকলে এটা সম্ভব? সে ফার্মা লবির মদতই হোক। ফার্মা লবি তো জায়নিস্ট শক্তির একটা বড় মুখ, একটা চ্যানেল, একটা শাখা, ব্রাঞ্চ, যেমন ইন্স্যুরেন্স। দিস ইজ দ্য রিয়ালিটি। তাই এইটা প্রশ্ন করুন। যাই, একবার প্রসঙ্গে চলে আসে, আবার একটুখানি ছড়িয়ে যেতে হচ্ছে। এইবার রাশিয়া কি করলো, সোভিয়েত ইউনিয়ন কি করলো, ওই রাশিয়ায় তখন বলা হতো, এখন যেমন রাশিয়া আলাদা দেশ হয়ে গেছে। তারা দেখলো যে এইটাকে, এই বাংলা ভাষার আবেগটাকে কাজে লাগাতে হবে। তারা উৎসাহ দিল, ফান্ডিং করলো। অবশ্যই মানুষের যথাযথ আবেগও ছিল, আবেগ তো অস্বীকার করা যায় না। এই যেমন ধরুন ধর্ষণের বিরুদ্ধে যারা পথে নামছেন, টপ লেভেল বাদ দিয়ে, সুবিধাবাদীগুলো বাদ দিয়ে সাধারণ মানুষ তো অবশ্যই আবেগেই নামছেন। তারা তো সত্যি প্রতিবাদ হচ্ছে মনে করে নামছেন, ভেতরের খেলাটা তারা তো বুঝতে পারছেন না। ঠিক সেই রকম এইবার যেই বাংলাদেশ তৈরি হয়ে গেল,
সোভিয়েত ইউনিয়নের একটা জয় হলো। ঠিক একই সময়ে প্রায় আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনামে হোচিমিনের নেতৃত্বে কিন্তু সোভিয়েত ইউনিয়নের ফান্ডিং প্রচুর অস্ত্র দিয়েছিল হোচিমিনকে সোভিয়েত ইউনিয়ন। ভিয়েতনামের জন্ম হলো। একদিকে ভিয়েতনামের জন্ম হচ্ছে, অপরদিকে বাংলাদেশের জন্ম হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করুন, সেই সময় আফগানিস্তানে জাহির শাহ ছিলেন, রাজতন্ত্র। ওই যে বারবার বলেছি জায়নিস্ট শক্তি রাজতন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে যাতে করে রাজনৈতিক দলকে দিয়ে নিজেদের এজেন্ডা কায়েম করা যায়। জাহির শাহকে সরিয়ে দেওয়া হলো 1973 সালে। তার বদলে তথাকথিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো। এবার আফগানিস্তানে শুরু হলো কোল্ড ওয়ার। কীরকম? মানে কোল্ড ওয়ারের প্রতিফলন। একদিকে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে কন্ট্রোল করতে চাইল, অপরদিকে আমেরিকাও তারা ছাড়তে রাজি নয় আফগানিস্তানকে। শুরু হয়ে গেল এক অন্য লড়াই। সোভিয়েত ইউনিয়ন সেখানে সেনা পাঠানো শুরু করলো। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন তখন ওই সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্যবাদী রূপটাকে আমরা দেখতে পেলাম। তারাও চেয়েছিল তাদের চিন্তা ভাবনা, তাদের অর্থনীতিকে চাপিয়ে দেওয়া। মালিকরা তাই চাইবে। আপনার কোম্পানি হলে আপনি চাইবেন না আরেক বাকি কোম্পানিগুলোকে গ্রাস করে নিয়ে অ্যাপম্যবদ্যতিয়ান পুঁজিবাদী মনোপলি হয়ে উঠতে? এটা আমাদের লোভ, এটা ব্যক্তির লোভ, এটাই সংগঠনের মধ্যে সঞ্চালিত হয়, এটাই জায়নিস্ট শক্তির মধ্যে সঞ্চালিত হয়। লোভ, বাকিদেরকে শেষ করে দিয়ে, মতামত বহুত্ববাদকে শেষ করে দিয়ে লোভ। যেটা আগে জাহির শাহর সময় কিন্তু আফগানিস্তানের বহুত্ববাদ ছিল। এইরকমভাবে কট্টর ইসলাম ব্যাপারটা তো ছিলই না, অথচ ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছিল তখন। আপনারা জানেন নিশ্চয়ই আফগানিস্তানের আগেকার নাম কি ছিল? গান্ধার। সেখান থেকেই কান্দাহার। গান্ধার শিল্পের নাম নিশ্চয়ই শুনেছেন, সেই বামিয়ানের যুদ্ধ। সেই গান্ধার কিন্তু টিকে ছিল। তারপরে জায়নিস্ট শক্তির হস্তক্ষেপ শুরু হলো, জেহাদি প্রমোট করা হলো। তারপরে কি হলো আমরা দেখতে পেলাম, আস্তে আস্তে আফগানিস্তানের সেই রিচ ঐতিহ্য, শেকড় সব হারিয়ে গেল। হারিয়ে গিয়ে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে সোভিয়েত ইউনিয়ন, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাভূমি হয়ে উঠল আফগানিস্তান। জাহির শাহর পতনের পরে মার্কিন মদতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো, বেশ ভালো কথা। তারপরে সোভিয়েত ইউনিয়ন বলল আমি কেন ছাড়বো, বিক্ষোভ প্রমোট করা হলো সেখানে, ওই যে দুই শক্তির লড়াই। তারপরে কি হলো, 1986 সালে নজিবুল্লাহর নেতৃত্বে সেখানে একনায়কতন্ত্র মানে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হলো। নজিবুল্লাহর নেতৃত্বে 1986 সালে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হলো আফগানিস্তানে। খেয়াল করুন সময়টা কীরকমভাবে গোটা বিশ্বে একই রকমভাবে ঘটনাগুলো ঘটছে। কারণ সোভিয়েত ইউনিয়ন তো আর ইসলামিস্টকে প্রমোট করবে না। সোভিয়েত ইউনিয়ন কিন্তু দেখবেন ওরা ওই কমিউনিজমকেই প্রমোট করেছে, বা কোনো কোনো রাজ্যে দেশে যেমন বাংলাদেশে ওরা ভাষাকে প্রমোট করেছে। কিন্তু ওরা ওই ইসলামিস্ট শক্তিকে প্রমোট, মানে আমি বলতে চাইছি ওয়াহাবি বা সালাফি ইসলামের কট্টর ইসলামপন্থীকে প্রমোট করেছে আমেরিকা, অর্থাৎ জায়নিস্ট শক্তি। সেই সময় ওরাই প্রমোট করেছে গোটা বিশ্ব জুড়ে। আর তার পাল্টা কমিউনিজমকে প্রমোট করার চেষ্টা করে, সেটাও যে খুব ভালো জিনিস সেটা আমি বলবো না, কিন্তু আমি প্রক্রিয়াটা বলছি, প্রমোট করার চেষ্টা করেছে সোভিয়েত ইউনিয়ন। তাহলে নজিবুল্লাহর নেতৃত্বে কমিউনিস্ট কান্ট্রি আমেরিকা, আফগানিস্তান হয়ে গেল। বেশ, আমেরিকা কি চুপ করে থাকলো? হেরে হার মানবে? মোটেই নয়। তখন আমেরিকা কাকে প্রমোট করা শুরু করলো? ওসামা বিন লাদেন, আল কায়দা। সিয়া ট্রেনিং দিল আল লাদেনকে, স্টিঙ্গার মিসাইল দিল, প্রচুর অস্ত্রশস্ত্র দিল। শুরু হয়ে গেল মুজাহিদিনদের লড়াই। কার বিরুদ্ধে? মুজাহিদিন মানে কি? স্বাধীনতা সংগ্রামী। প্রমোটেড বাই কে? আমেরিকা, জায়নিস্ট শক্তির মুখ। জায়নিস্ট শক্তিকে আপনি দেখতে পাবেন না, ওরা দেশকে চালায়, অর্থনীতিকে চালায়, ওরা আড়ালে থাকে, ওরা টিভিতে বাইট দেয় না, খুব কদাচিৎ দিলেও বুঝতে পারবেন না। তো সেই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মুজাহিদিনদের প্রমোট করলো, আল কায়দাকে, লাদেনকে প্রমোট করলো সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা। যুদ্ধ শুরু হয়ে গেল, মারাত্মক যুদ্ধ। 46,000 সোভিয়েত সৈন্য মারা গেল সেই যুদ্ধে, লাদেনদের হাতে, মুজাহিদিনদের হাতে। সোভিয়েত ইউনিয়ন ফিরে আসতে বাধ্য হলো আফগানিস্তান থেকে।
এবং 91-92 সালে আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠা হলো। একদিকে তালিবানি শাসন প্রতিষ্ঠা হলো, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লো। আগে হ্যাঁ, গর্বাচভকে নোবেল প্রাইজ দেওয়া হলো। সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলার মূল কারিগর হলেন গর্বাচভ, মিখাইল গর্বাচভ, তাকে নোবেল প্রাইজ দেওয়া হলো। দেখুন, জায়নিস্ট শক্তির এখানে কিন্তু আমি কার জয় বলবো বলুন তো? আবেগের জয়? না না না, অর্থনীতির জয়। অর্থনীতি। তারা মুজাহিদিনদের এতভাবে প্রমোট করেছিল, এত অস্ত্র দিয়েছিল, প্লাস আফগানিস্তানে লুকিয়ে থাকার গেরিলা যুদ্ধ চালানোর একটা সুবিধে ছিল, কারণ তারা লোকাল পিপল ছিল মুজাহিদিনরা, আর সোভিয়েত বাহিনী বাইরের, তারা তো এলাকাগুলো চেনে না, এই অসুবিধাগুলো ছিলই। তবুও অর্থনীতি শক্তি ছাড়া কিন্তু জয়লাভ করা সম্ভব ছিল না তালিবানদের পক্ষে। সেই তালিবানদের প্রমোট করলো আমেরিকা, অর্থাৎ ইসলামী, বারবার বলেছি, কট্টর ইসলামী বা যাদের আকর ইসলামের থেকে মাইল মাইল দূরত্ব, সেই জঙ্গিবাদকে প্রমোট করেছে আমেরিকা প্রথম থেকেই, মানে জায়নিস্ট শক্তির উত্থানের পর থেকে। সেই আফগানিস্তানের তালিবান রাজ এখনও চলছে। আমেরিকার শেষ খবর আমরা জানেন যে পালিয়ে এসছে এমন একটা নাকি ভয়ঙ্কর তালিবান, অস্ত্রশস্ত্র রেখেই পালিয়ে এসছে। অস্ত্রশস্ত্র রেখে পালিয়ে এসছে কেন আমেরিকা? ওই যে কিছুদিন আগের খবর আপনারা জানেন, কেন? অস্ত্রশস্ত্রগুলো তালিবানদের কাজে লাগবে বলে। ভাবুন, আমেরিকা তালিবানদের ভয়ে নাকি পালাচ্ছে, এটা আমাদের বিশ্বাস করতে হচ্ছে, এবং বান্দারা, ইসলামের বান্দারা বিশ্বাস করছে, বাবা এই দেখুন তালিবান কত শক্তিশালী, আমেরিকা পালিয়ে আসতে বাধ্য হলো। হায় মগজ, হায় হাগজ। অর্থাৎ তালিবানদের কাছে আফগানিস্তানকে সেরে দিয়ে চলে এলো। অর্থাৎ ওরা কেন এটা করলো? গোটা বিশ্বের কাছে ইসলামী কিছু দেশ ওদেরকে তৈরি করে রাখতেই হবে, যাতে করে ইসলামকে ধ্বংস না হওয়া পর্যন্ত, ইসলামকে পরাজিত না করা পর্যন্ত ইসলামের সম্পর্কে অন্য মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করে রাখা যায়, নেগেটিভ ধারণা তৈরি করে রাখা যায়, আকর ইসলামকে ভুলিয়ে রাখা যায়। এই উদ্দেশ্যে ওরা কিন্তু এই রকম কট্টর দেশ বাঁচিয়ে রাখবেই। ইরানকে বাঁচিয়ে রাখবে, যেখানে ওই যে ভ্যাকসিন দেওয়া হবে, সবই, আমি আসছি এক এক করে, সব কিছুই দেওয়া হবে, বিজ্ঞানও চলবে, কিন্তু বাইরে হচ্ছে মনে হবে মুসলমান, দাড়ি, হিজাব, বোরখা, এই তালিবান, এই ওখানেও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমি তথ্য দিয়েছিলাম, করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সবই দেওয়া হচ্ছে। তাহলে কীরকম হলো মুসলমান, ব্যাপারটা বুঝুন। অর্থাৎ বাইরে থেকে দেখে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে, এই যে মধ্যযুগের বর্বর সব বসে আছে, হিন্দুত্ববাদীরা বলবে এই যে মুসলমান, শনাক্ত করতে সুবিধা হবে। কিন্তু মুসলমান কি শুধু পোশাকে হয় রে বোকা, মননে হয়। তীক্ষ্ণ স্বর্ণযুগ, গোল্ডেন এজ পড়ুন, দেখুন মুসলমানের কন্ট্রিবিউশন কতটা ছিল পৃথিবীতে আগে, জ্ঞান বিজ্ঞানের জগতে, সেসব কোথায় এখন? সব ভুলিয়ে দিয়েছে, বোরখার আড়ালে, হিজাবের আড়ালে সব ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, তাহলে এইবার আসুন বাংলাদেশে। এই আফগানিস্তানে যেটা আমেরিকা জায়নিস্ট শক্তি করেছে, বাংলাদেশেও কি সেটা করবে? এইবার আমরা এতটা আলোচনার দরকার, সেটা নাহলে আপনারা বুঝতেন না বিষয়টা। কেন এখন এই প্রসঙ্গ আসছে খেয়াল করে দেখুন। ভারতবর্ষের মানুষকে সাম্প্রদায়িক বানানোর জন্য, বিদ্বেষ বানানোর জন্য, জনগণের মধ্যে বিদ্বেষ কায়েম রাখার জন্য আরেকটি শক্তি যেটা তৈরি করেছিল পাকিস্তান, তার প্রভাব এখন অস্তমিত। পাকিস্তানকে ক্রিকেট নিয়ে এখন আর আগের মতো হয় না, উন্মাদনা হয় না, পাকিস্তান বিরোধী স্লোগান এখন আগের মতো আর মানুষ খায় না, একঘেয়ে হয়ে গেছে। পাকিস্তান নিজেই এখন ধ্বংসের মুখে, প্রায় দেশটিকে শেষ করে দিয়েছে। জায়নিস্ট শক্তি শুষে শুষে, এক্সপ্লয়েট করে করে দেশটিকে শেষ করে দিয়েছে, তাই তো? আপনারা জানেন সেটা। আর পাকিস্তান শেষ, এরকম একটা পরিস্থিতি গেছে। তবে একদিক থেকে ভালো হয়েছে, জায়নিস্ট শক্তি যখন কোনো দেশ থেকে ছেড়ে চলে যায়, গরিব কষ্টে দুঃখে হলেও লোকগুলো যদি ভৌভের হাত থেকে বাঁচে তো অনেক ভালো, কিন্তু সেটা তো বাঁচতে পারছে না, ভৌভ দিতেই হচ্ছে। তাহলে পাকিস্তান এখন হিস্ট্রি, যা কাজ করানোর, ইউজ করার পাকিস্তানকে দিয়ে করেই নেওয়া হয়েছে। তাহলে এখন নতুন ফ্রন্টকে বাংলাদেশ। আগে হ্যাঁ, ভারত বিদ্বেষ প্রমোট করতে গেলে পাকিস্তানকে আগে দরকার ছিল। আর এখানে ভারত বিদ্বেষ মানে কিন্তু শুধু ভারত বিদ্বেষ নয়, হিন্দু বিদ্বেষ, এখানে খেয়াল রাখতে হবে। এখানে ভারত এবং হিন্দু একাকার। আর তাই এইখানে একটা প্রশ্ন জাগছে, তাহলে বাংলাদেশেও কি ওই রকম একটা কট্টর ইসলামিক আবহাওয়া বা পরিবেশ তৈরি করবে ওরা? জায়নিস্ট শক্তি, যার
দালাল বা মুখ হচ্ছে মোহাম্মদ ইউনুস, যাকে ওরা বসিয়েছে এবং এই কোটা বিরোধী আন্দোলনকে ভেতর কন্ট্রোল করে টপ লেভেলকে ফান্ডিং করে এরকমভাবে একটা ঘটনা ঘটিয়েছে যেখানে আর চাকরি বাকরির কথাই হচ্ছে না, কোটাহীন চাকরির গল্পই শেষ। এখন মোহাম্মদ ইউনুস সাহেব বলছেন চাকরি মানে দাসত্ব। তো এই যে জায়গাটা তৈরি করা হলো সেটা কোন দিকে যাবে একটু আসুন এবার একটা আলোচনা করি। সম্ভাবনা কতটা হলে কি রকম হবে? মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একজন প্রতিনিধি, সেটা আমরা জানি, আগের ভিডিওতে তথ্য সহ বলেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কাদের প্রতিনিধি? জায়নিস্ট শক্তির মুখ নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করছে গোটা বিশ্ব জুড়ে, যার থিঙ্ক ট্যাঙ্ক ক্লাউস সোয়াব নামক ইহুদি বুদ্ধিজীবী, যিনি 50-60টার বেশি অনারারি ডক্টরেট পেয়েছেন, দেওয়া হয়েছে। ওই যে দালালি করলে তো আপনি পাবেনই সব কিছু। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইউনুস সাহেব তো একজন বেশ পোশাক আশাকে দেখলে আধুনিক, উনি ফ্রান্সে থাকতেন, সেখান থেকে এসেছেন, একটা আধুনিক মানুষ, মানে পোশাকে আশাকে বিজ্ঞান মনস্ক আধুনিক মানুষ। তিনি সেখানে কি করে ইসলামী কট্টরপন্থাকে এস্টাবলিশ করবেন বাংলাদেশে, বা তিনি তাকে সমর্থন করবে কিভাবে? এই প্রশ্নটা থাকতে পারে, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্রক্রিয়াটা কিভাবে হবে? আসুন প্রথমে দেখে নেওয়া যাক। ইউনুস সাহেব ইতিমধ্যেই বলেছেন যে নির্বাচনের একটা রোড ম্যাপ দেওয়া হবে। তো মোটামুটিভাবে সেটা কত বছর হতে পারে? 6 থেকে 9 বছর, এইরকম কিছু একটা সময় তিনি নিতে পারেন। সেটা নির্দিষ্ট করে এখনও বলা যাচ্ছে না, 2-1 দিনের মধ্যেই রোড ম্যাপ দেওয়ার কথা। আমি ঠিক জানি না এই সময়ে আমি লাইভ করছি এই সময় কোনো রোড ম্যাপ এসে গেল কি না। এবং সেক্ষেত্রে রফিকুল ইসলাম সাহেব, জামাতে ইসলামের নেতা, প্রধান মুখ ডক্টর রফিকুল ইসলাম, তো তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন, খুব সুন্দর, আন্ডারস্ট্যান্ডিংটা বুঝুন। তিনি বলছেন যে নির্বাচনের পরিবেশ কায়েম করতে গেলে সময় লাগে, তো ইউনুস সাহেবকে তিনি সেই সময়টা দিতে চান। অর্থাৎ এখনই ইলেকশন হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে এই যে সময় তিনি দিচ্ছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মুখ ইউনুস সাহেবকে জামাতে ইসলামের মুখ রফিকুল সাহেব সময় দিচ্ছেন। খুব ইন্টারেস্টিং না? শুধু সময় দিচ্ছেন না, নিজেও সময় নিচ্ছেন, যাতে এই সময়টা তার প্রভাব প্রতিপত্তিটা বাড়ানো যায় বাংলাদেশে। আগে এই প্রভাব প্রতিটা বাড়াতে হবে। তো বিএনপির ঘাড়েই শুধু মাথা বন্দুক রেখে বা বিএনপির সঙ্গে জোট করেই জামাতে ইসলামকে বারবার ক্ষমতায় আসতে হবে এমন কেন বলুন দেখি? এটা কি মানায়? এখন তো মানে দারুণ একটা সুযোগ, ভারতবর্ষে মুসলমান বিদ্বেষ প্রমোট করছে ওরা। এই যে সাবির মোল্লাকে কারা যেন পিটিয়ে মারল, সুপারি, আমার দৃঢ় বিশ্বাস, আমি নিশ্চিত পেছনে বড় শক্তির কাজ আছে। সাবির মোল্লাকে পিটিয়ে মারল গোমাংস খাওয়ার অপরাধে। কি অদ্ভুত! ব্রিটিশ আমলে আরামসে সবাই সব মুসলমান গোমাংসই খেত, তখন পিটিয়ে মারা হতো না। আর এখন আমরা কত এগোচ্ছি, ব্রিটিশ আমলেই তো 20টা বোনা হলো, তাই তো? তো এই অবস্থাতে কেন হচ্ছে? এবং শুধু তাই নয়, সাবির মোল্লাকে পিটিয়ে মারা হলো, আর আমাদের দিদি তার স্ত্রীকে গ্রুপ ডি চাকরি দিল। খেলাটা দেখুন, আমরা মারবো, তোমরা কর্মসংস্থান করো, জীবিকা দাও। তাহলে কি মূর্তি হলো? হিন্দুত্ববাদীরা দেখলো এই যে দিদি, হচ্ছে বেগম মমতা বেগম, অর্থাৎ হচ্ছে মুসলমানের দালাল। আবার সাবির মোল্লাকে যে রাজ্যে পিটিয়ে মারা হলো বা যে অংশে পিটিয়ে মারা হলো, মুসলমানদের কাছে তারা হচ্ছে মুসলমানের শত্রু। অর্থাৎ রাজনীতিক দল কোথায় আছে দেখতে হবে সেখানে। অর্থাৎ রাজনৈতিক দলের ব্যাপারটা উঠে আসছে, সাম্প্রদায়িকতা উঠে আসছে, ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা উঠে আসছে, যাতে করে আগামীতে কিন্তু এই গ্রেটার বাংলা, যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের, এটা পরে, আজকে আমি জানি না এই ভিডিওতে এই অংশটা কভার করতে পারবো কি না, কারণ এখন আমাদের বাংলাদেশ কোন পথে সেটাকেই আমি কভার করব এই অংশটিতে। এবার দেখুন তাহলে আগামীতে কি হতে পারে। আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে না, বিএনপির সঙ্গে জোট করে জামাতে ইসলামও থাকবে।
ইতিমধ্যেই জামাত জানিয়ে দিয়েছে তারা নাকি বিএনপির সঙ্গে জোট করবে না, এরকম বলা হচ্ছে। বিএনপিও তেমন কিছু বলেনি। কিন্তু আবার ইতিহাস আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের সুবিধাবাদ এবং পাশাপাশি জায়নিস্ট প্রভুদের নির্দেশ মিলে একটা অদ্ভুত সিচুয়েশনও তৈরি হতে পারে। একটু অতীতে ফিরে যান, 1990 সাল, এরশাদ তখন ক্ষমতায়, তার পতনের ধ্বনি শোনা যাচ্ছে এবং মানে প্রথম দিক থেকেই আমরা পতনের ধ্বনি শুনতে পাচ্ছিলাম 90-এর প্রথম থেকে। আমরা দেখতে পেলাম 6 ডিসেম্বর 1990 সালে, তারিখ যদি ভুল হয় মার্জনা করবেন, বহু আগেরই সব ব্যাপার, তো তাকে ক্ষমতাচ্যুত করলো কারা? তথ্য তো বলছে আওয়ামী লীগ বিএনপি সব একসাথে, ছাত্রলীগ ঠিক সবাই একসাথে একত্রিত হয়ে লড়াই করেছিল। ভাবতে পারেন, আওয়ামী লীগ বিএনপি একসাথে লড়েছিল স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে। তো তাহলে আওয়ামী লীগ বিএনপি আবার এখানে একসাথে হতে পারে বলে অনেক সম্ভাবনা, অনেকে বলছেন যে আগামীতে আওয়ামী লীগ বিএনপি একসাথে হবে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, মানে অনেক সম্ভাবনা আছে। কিন্তু এটা ভুললে চলবে না, সেই সময় আওয়ামী লীগ বিএনপি যদি একসাথে লড়াই করে থাকে, সব শক্তি মিলিয়ে ঐক্য তৈরি করা, সেটা জায়নিস্ট ফান্ডিংয়েই সম্ভব হয়েছিল। আন্তর্জাতিক শক্তির কলকাঠি ছাড়া অসম্ভব। এরশাদকে তারাই ক্ষমতায় এনেছিল, তাদের কাজ মিটে গেল এবং এরশাদকে সরানো হলো, এটাই তাই। এবং একই রকমভাবে হাসিনাকেও কাজ মিটে গেল, সরানো হলো। তাই আগামীতে বিএনপি আওয়ামী লীগ একসাথে জোটবদ্ধ হয়ে কাকে সরাবে, আমি তো এটাই বুঝতে পারছি না। অনেকে এরকম বলছেন, কাকে সরাবে? এখন কি স্বৈরাচারী কোনো শক্তি আছে বাংলাদেশে? এরশাদের মতো নেই। মোহাম্মদ ইউনূস কি স্বৈরাচারী শক্তির প্রতীক? একদমই না। উনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দারুণ দুর্দান্ত বিজ্ঞানসম্মত নোবেলজয়ী মানুষ, তাকে স্বৈরাচারী বললে আন্তর্জাতিক শক্তি ছেড়ে দেবে? দেবে না, তাকে স্বৈরাচারী বলা যাবে না। তাহলে এখন কোন প্রেক্ষিতে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যাবে? এটা ভাবুন, সম্ভাবনা নেই, অদূর ভবিষ্যতে নেই। কারণ আওয়ামী লীগ এখন জনগণের, জনমানুষের একটা দালাল, ফ্যাসিবাদী। যদিও ফ্যাসিবাদী শব্দটির মানে সাধারণ মানুষ জানে না। দেখবেন কথায় কথায় বলে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। আরে ফ্যাসিজম শব্দটা কোত্থেকে এসছে? হ্যাঁ, শব্দটার অস্তিত্ব কি, কোথা থেকে এলো? বান্ডেল অফ স্টিক্স, ফ্যাসিসমা বা বান্ডেল অফ স্টিক্স, মানে বেশ কিছু লাঠিকে একসঙ্গে বাঁধা, অর্থাৎ কী হলো? শক্তিশালী হলো, অর্থাৎ বন্ধন, স্ট্রেংথ, ঐক্য। খারাপ কিছু নয় তো, খারাপ কিছু নয় তো, ঐক্য কি খারাপ জিনিস? কিন্তু ওই যে ওটা মার্কসিস্টরা প্রমোট করে 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 মুসোলিনিকে ভিলেন বানিয়ে, মুসোলিনি ফ্যাসিস্ট ছিলেন, করে মানুষের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে যে ফ্যাসিজম মানে খারাপ। আমি প্রথম খণ্ডে লিখেছি, ফ্যাসিজম মানে খারাপ কিছু নয়, ওটা একটা মতবাদ, ঐক্যবদ্ধ, জনগণের ঐক্যবদ্ধ হওয়ার, জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা মতবাদ, যেটা প্রবক্তা মুসোলিনি, বেনিটো মুসোলিনি। আগে হ্যাঁ, সেই মুসোলিনি যাকে নেতাজি তার আইডল মনে করতেন, পুরোটা না হলেও অনেকটা মনে করতেন, শ্রদ্ধা করতেন। তিনি হিটলারকে যে জায়গায় বসিয়েছিলেন, হিটলারের সঙ্গে তিনি রণকৌশলগত সাক্ষাৎ করেছিলেন মাত্র। কিন্তু বেনিটো মুসোলিনিকে তিনি তার বই ইন্ডিয়া স্ট্রাগল বইটি উপহার দেওয়ার জন্য রোমে ছুটে গিয়েছিলেন। আমি প্রথম খণ্ডে লিখেছি নেতাজির আদর্শ এবং চিন্তাভাবনার উপরে একটি তথ্য সমৃদ্ধ লেখা। তাহলে তিনি রোমে গেলেন কেন? মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করা শুধু নয়, তাকে তার বইয়ের প্রথম কপিটি তাকে উপহার দিতে গিয়েছিলেন। ভাবতে পারেন মুসোলিনির চিন্তাভাবনা নেতাজিকে কতটা প্রভাবিত করেছিল। আর তাই নেতাজিকে ওরা তোজোর কুকুর বলেছিল। নেতাজিকে কমিউনিস্টরা, মার্ক্সবাদীরা, জায়নিস্ট শক্তির দালাল এই মার্ক্সবাদীরা, কারণ নেতাজির ব্যাপারটা তো ওরা জেনে গিয়েছিল না, ক্রিমিনাল, ব্রিটিশদের চোখে ক্রিমিনাল, তাকে ক্রিমিনাল বানিয়ে দেওয়া হয়েছিল। এখনও কাগজে কলমে তিনি তাই হওয়ার ক্রিমিনাল। তোজোর কুকুর, কমিউনিস্টরা বলল তোজোর কুকুর, সিপিআই এর মুখপাত্রে প্রকাশিত হলো সেই ছবি। কেন? গভীরে যান, ফ্যাসিস্ট শব্দটিকে চিনুন, বুঝুন, সমস্ত ইতিহাসকে আনলার্ন করুন।
এই রকফেলার রথচাইল্ডের জমানায় যে ইতিহাস লেখা হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফরাসি বিপ্লবের ইতিহাস, আমেরিকান রেভলিউশনের ইতিহাস, ইহুদি অত্যাচারের ইতিহাস, এগুলোকে আনলার্ন করুন, ভালো করে স্টাডি করে সত্যগুলোকে বের করুন। যেগুলো সিলেবাসে পড়েছেন সেগুলো ওরা তৈরি করেছে, আর শিক্ষকরা ওদের বেতনভোগী কর্মচারী। শিক্ষক দিবস, এই শিক্ষক কি সেই শিক্ষক? এখন পেশাদার শিক্ষক, সেই শিক্ষক এখন নেই। হ্যাঁ, আছে যারা, অনেক মানুষ কেউ কেউ আছেন তারা অনেক বড় শিক্ষক, তাদের আমরা চিনতেই পারি না, জানিই না, প্রচারেই আসেন না, তারা শিক্ষারত্নও পান না, দরকার নেই তাদের। তো যাই হোক, তাহলে আগামীতে কি হতে পারে? আমার পর্যবেক্ষণ এটাই, পাকিস্তানের পাল্টা একটা শক্তি, মানে পাকিস্তান তো শেষ হিসেবে ভারত বিদ্বেষের একটা জায়গা হিসেবে বাংলাদেশকে প্রমোট করবে জায়নিস্ট শক্তি, যতক্ষণ না পর্যন্ত ওদের টোটাল কন্ট্রোলের এজেন্ডা পূর্ণ হচ্ছে ততক্ষণ এরা ওই বিদ্বেষের খেলাটা, লড়িয়ে দেওয়ার খেলাটা কিন্তু চালিয়ে যাবে। তার জন্য কি করতে হবে? তার জন্য বাংলাদেশে ইসলাম পন্থা, মানে ওদের প্রমোটেড ইসলামের ভার্সনটাকে, দাড়ি, হিজাব, এগুলোকে প্রমোট করতে হবে। তার জন্য অবশ্যই জামাতে ইসলামকে ওরা সঙ্গে রাখবে, যাতে করে ভারতে হিন্দুত্ববাদের একটা আবহাওয়া তৈরি করে মানুষের মূল শত্রুটাকে, মানুষের এই যে আগামীতে যে প্যান্ডেমিক আবার আসবে, ভ্যাকসিনেশন কার্যক্রম আসবে, অনেক মানুষ মারা যাবে, ডিপপুলেশন প্রোগ্রাম চলবে, প্যান্ডেমিক টিটি আবার 2025-এ ওরা টার্গেট নিয়েছে, এগুলো থেকে ডাইভার্ট করে দিয়ে খেলা, বিদ্বেষের খেলা, বেকারত্ব থেকে দূরে সরিয়ে নিয়ে যুব সমাজকে প্রীতিবাদ খেলায় মগ্ন রাখা। এইভাবে চাকরির বয়সটা চলে যাবে, চাকরি বাকরি তো আর হবে না, কর্মসংস্থানও শূন্য, সরকারি চাকরি শেষ, এদিকে এআই, রোবোটিক্স সব এসে গেছে। তাই প্রীতিবাদ, ধর্মীয় বিদ্বেষ, দেশপ্রেমের টনিক দিয়ে যুব সমাজকে ব্যস্ত রাখতে গেলে বাংলাদেশে এই ভার্সন, ইসলামের যে ভার্সন, ওরা যেটাকে প্রমোট করে, টুপিদারির ইসলাম, সেটাকে কিন্তু প্রমোট করতে হবে, করবেই, ওরা করবেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে আফগানিস্তানের মতোই হবে? না 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 না, প্রশ্ন এখন নয়, প্রশ্নই আসে না, এই মুহূর্তে নয়, সময় লাগবে। সেটা জায়নিক শক্তি এখনও স্থির করেনি, আমার বিশ্বাস করেনি, তবে আগামীতে ওরা ওই পথে যেতে পারে। কেন? ওই যে পাকিস্তান শেষ, এবার পাল্টা এই ইসলাম বিরোধিতা, মানে ওদের প্রমোটেড ইসলাম যেটা, বিরোধিতাকে বজায় রাখতে গেলে বাংলাদেশকে কিন্তু ওদিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ওরা করবেই। তাহলে প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ ইউনূস সাহেব তো একজন বিজ্ঞানসম্মত মানুষ, নোবেল জয়ী, পোশাকে আশাকে, উনি কি এটাকে মানবেন? আলবাত মানবেন, কেন মানবেন না? প্রথমত দেখুন, আপনি শুধু দাড়িটা রাখছেন, হিজাবটা পরছেন, টাকনুর ওপরে পাজামা পরছেন, আর নামাজ পড়ছেন, ইনশাআল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, কিন্তু ভ্যাকসিনটা নিচ্ছেন, লকডাউন মেনে নিচ্ছেন, ঘরে থাকছেন, ভাইরাসকে ভয় পাচ্ছেন, এটা যদি করেন তাহলে ওদের কি সমস্যা বলুন তো? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আপনি এগুলো সব করছেন, মানে পোশাকই ইসলামের ব্যাপারটা, এটা তালিবানও তাই করছে, ভ্যাকসিনটাও নিচ্ছে, ফার্মা কোম্পানিও সেখানে ব্যবসা করছে কম বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি যদি ফার্মা কোম্পানির দালালি করে, জায়নিস্টদের দালালি করে বাহ্যিকভাবে যদি ধর্মাচরণটা চালিয়ে যান এবং তাতে করে যদি হিন্দু মুসলমান বিদ্বেষটা বাড়ানো যায়, ভারতবর্ষেও ক্ষেত্র তৈরি করা যায়, এইভাবে বিদ্বেষ কন্টিনিউ করা যায়, দু একজনকে পিটিয়ে দেবে ওরা, সুপারি দিয়ে পিটিয়ে দেবে, সব সুপারি কিলার, সুপারি দিয়ে সব হয়, মদত না থাকলে এসব হয় না। চারপাশে তো এত মুসলমান, আপনি কজনকে গিয়ে পেটাচ্ছেন? হঠাৎ করে কেউ পিটিয়ে দিল? ভেতরের খেলাটা আমাদের সামনে আসে না, ভাবতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে এরা কিন্তু ওই খেলাটাকে, ইউনূস সাহেব থাকবেন, তার নজরদারিতেই
কেন জিন্না তো কোট প্যান্ট পরতেন না? পরতেন তো, ব্রিটিশ ওয়েস্টার্ন পোশাক পরতেন তো, কি সমস্যা ছিল? তো জিন্নার অধীনে যদি ইসলামিক রাষ্ট্র হতে পারে বাংলাদেশ, একেবারে শুটেড বুটের একজন সাহেব, তাহলে ইউনিসের তত্ত্বাবধানে কেন হতে পারে না? ইউনিস কেন মদত দেবে না? ইউনিস মদত নয়, ইউনিস তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিনিধি মাত্র। এতে করে কী লাভ হবে দেখুন, ক্ষেত্র যেগুলো আগে প্রস্তুত ছিল সেগুলোকে আরও ভালো করে হাওয়া দেওয়া যাবে, ফ্যান করা যাবে। কেন দেখুন, হাসিনা কেন ভারতে পালালেন? ইসলামিক দেশ ছিল না আরও? ছিল তো, অন্য কোনো দেশ ছিল, অনেক দেশ ছিল, পালাতে পারতেন না? পালালেন না কেন? পাকিস্তানেও পালালেন না, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব কোথাও পালালেন না। পালালেন কোথায়? ভারতে। যাতে করে বারবার করে বলা যায় ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, অত্যাচারী আওয়ামী লীগের নায়িকা, অত্যাচারী নায়িকা কে আশ্রয় দিয়েছে ভারতের মতো একটা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ বিদ্বেষী রাষ্ট্র। নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে, তাই বাংলাদেশের আকাশে শকুন উড়ে বেড়াচ্ছে। এখনো সাবধান, হাসিনাকে ফেরত দিতে হবে, আমরা বিচার করব, এটা বলা যেত যদি ভারতে না পালাতো। যদি হাসিনাকে গুপ্তঘাতকের দ্বারা মেরে ফেলা যেত, হতো কোনো ব্যাপারই না ওদের কাছে মানুষকে মারা, কোনো ব্যাপারই না। বঙ্গবন্ধুর পরিবারকে লোপাট করে দিয়েছিল। হাসিনা কোনোভাবে বেঁচে গিয়েছিলেন কেন? তিনি ছিলেন না, জানেন। তাহলে এবারেও কোনো প্রবলেম ছিল না, ওরা প্রবলেম ছিল? ছিল না, প্রবলেম ছিল না। তাহলে কেন বেছে বেছে ভারতে? যাতে করে এই ভারত বিদ্বেষী জিগিটা বাংলাদেশে বাঁচিয়ে রাখা যায়। আর কি কি আছে থালায়? আর কি কি আছে? হোয়াটস দেয়ার অন দ্য প্লেট? কেন বন্যা প্রতি বছর আগেও এগুলো শোনা গেছিল যে জল ছাড়লে বাংলাদেশে, এটা তো ঘটেই। ভারতবর্ষ নদী বাঁধ, এটা তো আন্তর্জাতিক নদী মানে পলিসি, তাই না? বাঁধ দেবে এখন, নদীকে বাঁধ দেওয়ার ব্যাপারটাই তো গভীরে গিয়ে বুঝতে হবে। কেন শুরু হলো, কারা শুরু করলো, কি দরকার ছিল, এতে করে লাভ কত হয়েছে, কাদের লাভ হয়েছে, নদীতে বাঁধ দিয়ে সাধারণ লোকের কতটা লাভ হয়েছে, পুঁজিবাদী শক্তির কতটা লাভ হয়েছে, এগুলো গভীরে গেলে অনেক আলোচনা উঠে আসবে। তো যাই হোক, জল ছাড়ে বাংলাদেশ ভেসে যায়। তাহলে কে বন্যা ঘটাচ্ছে? ভারতবর্ষ, অর্থাৎ ভারত বিদ্বেষ। তার উপরে যোগ হলো হাসিনাকে আশ্রয় দেওয়া। এছাড়া আরও অনেক ইস্যু আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অমুক ক্ষেত্রে, তমুক ক্ষেত্রে। ভারতবর্ষের অনেক কোম্পানি মাল্টিন্যাশনাল বাংলাদেশে তো যাবেই, আদানিও যায়। আদানি কি শুধু বাংলাদেশে নয়, অন্য দেশেও যায়। কিন্তু ওই যে মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো ভারতের বলে দাগিয়ে দেওয়া হবে। আসলে যে জায়নিস শক্তিরই তারা দালাল, আদানি আম্বানিদের জায়নিস শক্তির দালাল, সেটা বলা হবে না। খেয়াল করছেন? অর্থাৎ আর ভারত বিদ্বেষ মানে হিন্দু বিদ্বেষ। ভারত মানে হিন্দু ওদের কাছে। আগে হ্যাঁ, ভারতবর্ষের মুসলমান 15%, 16% বা কেউ কেউ বলেন 20%, সেটা এখানে ফ্যাক্টরি নয়। ভারতবর্ষের 80%-এরও বেশি মানুষ হিন্দু। অতএব ভারত বিদ্বেষ মানে হিন্দু বিদ্বেষ, এটা বাংলাদেশিদের পোস্ট পড়লেই বুঝতে পারবেন। অনেক বাংলাদেশি আমার প্রোফাইলে ছিল, করোনা প্যান্ডেমিকের সময়, লকডাউনের সময় তারা বড় বড় কথা বলতো, আমার কমেন্ট করতো। তারা একটা ঘরোয়া সভা করতে পারেনি দেশে। ভ্যাকসিনের আলোচনা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার বিরোধী কার্যক্রমে একটা ঘরোয়া সভা তারা করতে পারেনি বাংলাদেশে, করতে পারেনি, করেনি। মুখে বড় বড় কথা বলতো। যেই মাত্র ওই এই শুরু হয়ে গেল এই মানে ক্যাচাল, এইসব মানে স্বাধীনতার লড়াই, কোটা বিরোধী আন্দোলন, অমুক তমুক করে এখন তারা বলছে স্বাধীন হয়েছি। বাপরে, তারা আবার মিছিল মিটিংয়েও গেছে। পত্রপাঠ আমি বিদায় করে দিয়েছি, কয়েকজন আছে তাদেরকেও এক এক করে বিদায় করব। কেন? তখন মিছিল মিটিং করা যায় না? 2-5 মিলে একটা সভা করা যায় না? না, আসলে ভেতরে না, ব্রেনের মধ্যে ওই প্রমোটেড ধর্মটা ঢুকে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2-1 জন মুসলমান ছাড়া ভারতবর্ষ তথা বাংলাদেশে আকর ইসলামে বোঝা উপলব্ধি করা মুসলমান নেই। এই হিন্দুর কথা বাদই দিলাম,
ওদিকে মোল্লা এদিকে গোল্লা নেই। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ থেকে, বিশেষ করে এই মুহূর্তে যা ওখানে ঘটছে, সাহিত্যের কথা তো বাদই দিলাম, কবি সাহিত্য থেকে গল্প বাদই দিলাম, নতুন কোনো রিকোয়েস্ট আমি দেখব তার ওয়ালে এই জায়নিস্ট শক্তি বলুন, নিউ ওয়ার্ল্ড অর্ডার বা এই লকডাউন যেগুলো আগে হয়েছে বা এই ধরনের পোস্ট যদি দেখি তবেই আমি নেব রিকোয়েস্ট, বা তারপরে বা আমার রিকোয়েস্ট নেওয়ার পরেও তাদের কার্যকলাপ দেখব কি করছে, কি পোস্ট তারা করছে, ধম্মকম্ম নিয়ে ব্যস্ত আছে কিনা, ভারত বিদ্বেষ, আমাদের দেশেও বাংলাদেশ বিদ্বেষ প্রমোট করছে, এই প্রোফাইলগুলোকে আমি এক এক করে ছেঁটে ফেলবো। কিছুদিন সময় দেব বোঝার জন্য অবশ্যই, যে না, তারপরে দেখবো যে না এরা তো পোস্ট পড়েও না, ও নিজের মতো করে চালিয়ে যাচ্ছে এজেন্ডা, বিদায় দেবো। ইতিমধ্যে আমি বিদায় দেওয়া শুরু করেছি, কোনো দরকার নেই। তো যাই হোক, এবারে দেখুন, এবার দেখুন যে আগে নিয়োগ হোক, পুজোর আগে নিয়োগ হোক, মাইনে টাইনে পান, তারপর বলবেন 14,000 শিক্ষক নিয়োগ হচ্ছে, মাইনে টাইনে পান। যে কটা শিক্ষক আছে তাদের প্যানেল ঝুলছে, আদালতে রায় দেবে যে কোনো সময়, তাদেরই ঝুলে আছে, দিয়ে দেওয়ার পয়সা নেই, দিয়ে দেওয়ার পয়সা নেই। আর সরকার নাকি 14,000 শিক্ষক স্থায়ী পদে নিয়োগ করবে। মানুষের মগজ কোথায় গেছে? এই জন্যই তো দেশের এই অবস্থা, যা হচ্ছে মাঝে মাঝে মনে হয় ঠিকই হচ্ছে, একটা মহাকালের মানে চাবুক নেমে আসছে। তো তবে চাবুক পুষতে গেলেও তো চামড়াটা মানে গন্ডারের হলে তো আবার গন্ডার চাবুকও টের পায় না, সমস্যা এখানে। যাই হোক, এই লাইভ লেখাগুলি আমি কতিপয় মানুষের জন্য করি, ও তারা আমার মানে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন, এটাই আমার কাজ যথেষ্ট। হ্যাঁ, বাকিদের যারা মগজ হাগজে পরিণত হয়েছে তাদের জন্য কলম এবং সময় নষ্ট করার আমার সত্যি ইচ্ছে নেই। তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি আগামীতে আরও অনেক মানুষ এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন এবং ভাববেন। তো যাই হোক, তাহলে বাংলাদেশে ভারত বিদ্বেষকে আরও বেশি করে প্রমোট করা হবে, ভারত তথা হিন্দু বিদ্বেষ, কোনো সন্দেহ নেই। এবং এরকম অনেক প্রোপাগান্ডা ছড়ানো হবে যে ভারতের অনেক লোক নাকি 20 লক্ষ লোক, 15 লক্ষ লোক, 30 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করছে। ভাবুন আগে, হ্যাঁ, ভারতের নাকি নাগরিক, তারা নাকি বাংলাদেশে চাকরি করছে। ভাবুন, এরকম করা হবে। আবার পাশাপাশি ভারত থেকেও বাংলাদেশিদের সম্পর্কে বিদ্বেষ ছড়ানো হবে। এই নিয়ে খেলাটা চলতে থাকবে আগামীতে, যতক্ষণ না পর্যন্ত এই জায়নিস্ট এজেন্ডাটা পূর্ণ হয়। মনে রাখবেন, ইসলামী দেশ মানে এখন জায়নিস্টদের দালাল দেশ। বর্তমানে যে কটা ইসলামিক দেশ আছে, হিসেব নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, প্রতিটা দেশ দাড়ি, হিজাব এসব পড়ে, ইসলামিক পড়তে হয়, পড়ে, নামাজ টামাজও পড়ে, অন্তত শুক্রবারে পড়ে সবাই, সব দিন না হলেও। কিন্তু ফার্মা কোম্পানির ব্যবসা দুধ বানিয়ে চলছে, ভ্যাকসিন দুধ দামিয়ে চলছে, লকডাউন দুর্দান্ত হচ্ছে, ব্যাংকিং ব্যবস্থা, সুদ, সব যেটা ইসলামে হারাম, সবই চলছে, মিউচুয়াল ফান্ড বিক্রি হচ্ছে, বিলাস বাসন, বিলাস আরাম, মানে দুর্দান্ত আরামে থাকা, যেটাকে হারাম বলা হয়েছে, মদ, সুরা, সব কিছুই চলছে। তাহলে কীরকম ইসলাম হলো? তাই কোনো সমস্যা নেই। তাই অনেকে যারা মনে করছেন যে বাংলাদেশ তথাকথিতভাবে এইরকম ইসলামিক কান্ট্রি হয়ে গেলে বিজ্ঞানের প্রসার ঘটবে না, ফার্মা লবির মার খাবে, তারা ভুল ভাবছেন। কোনো সমস্যা নেই, কারণ মগজটাকে যদি ওরা কন্ট্রোল করতে পারে, তাহলে পোশাকে আশাকে, এই যে জামাতে ইসলাম, ভাবতে পারেন যদি ইসলামের আকরে উনি বিশ্বাস করতেন, যিনি এটা বলছেন, তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটা জায়নিস্ট শক্তির মুখ, তাকে সমর্থন করতেন? মানে বলতেন সময় দেব, সময় দিচ্ছি, বলতেন? বলতেন না। কেন? ওকে সময় দেবে, ও ওকে সময় দেবে। এবং আগামীতে বাংলাদেশে
ওই আধুনিকতা প্রমোট করা, মানে আমি বলতে চাইছি সুইডেন নরওয়ের মতো আধুনিকতা যারা ভাবছেন তেমন কিছুই ঘটবে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিনিধি সেখানে গেছেন বলেই অমনটা ঘটবে তা নয়, জনগণের মেন্টালিটিটাও একটা বড় ফ্যাক্টর। কারণ এতদিন ধরে যা চাষাবাদ করা হয়েছে, জামাতে ইসলামের অস্তিত্ব যেখানে আছে, এবং কবি সাহিত্যিকদের মানসিকতা পোস্ট দেখে আমি যা বুঝতে পারছি, ভেতরে ভেতরে সবাই প্রমোটেড ইসলামের দাস। সেইখানে আপনি কি করে আশা করেন যে সুইডেনের মতো হবে, নরওয়ের বা ফ্রান্সের মতো হবে পরিবেশ? না। তাই বাংলাদেশের নারীরা যারা আমার পোস্টে এসে আশঙ্কা প্রকাশ করছেন, তারা ভুল কিছু আশঙ্কা প্রকাশ করছেন না, তারা ভুল আশঙ্কা করছেন না। আশঙ্কা আছে, আশঙ্কা আছে, তার ক্ষেত্র তৈরি হচ্ছে। এবং অনেক যারা স্বপ্ন দেখছেন বিএনপি আওয়ামী লীগ মিলেমিশে এটি আদর্শ আবার বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ তৈরি করবেন, সে তারা ভুল ভাবছেন। কারণ বঙ্গবন্ধুর প্রয়োজন মিটে গেছে, বাংলা ভাষার গৌরবও আগের মতো নেই। এখন বাঙালি, বাংলাদেশের বহু বাঙালি, এলিট বাঙালি, তারা ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, বাংলা বলতে লজ্জা টজ্জা পাচ্ছেন, যে ভুল হোক, ভুলভাল উচ্চারণ হোক, যেমনই উচ্চারণ হোক, ইংরেজিটাই বলার চেষ্টা করছেন, সন্তানদেরও বলতে বলছেন। এটা কি আমি ভুল বললাম? ভুল বললাম না। আর তাই দেখুন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে এজেন্ডা, সেই অনুসারে সরকারি স্কুলগুলোকে ওরা আক্রমণ করছে, বহু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করেছে। এর আগামীতে সরকারি সুযোগ সুবিধা পাবেন কি না আমার সন্দেহ আছে। সরকারের খরচ বাঁচিয়ে দেওয়া হচ্ছে। এখানে কি জামাত নেই ভাবছেন? আছে, ব্যানারে না হলেও আছে, লোকজন আছে। চিকিৎসা ব্যবস্থাকে আক্রমণ করছে। ঢাকা মেডিকেল কলেজ, যেটা আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থাকে ওরা স্তব্ধ করে দিয়েছে, সরকারি ব্যবস্থা যাতে করে বেসরকারি ব্যবস্থা মানে আরও মুনাফা বাড়ে। তথ্য বলছে 40% মুনাফা ইতিমধ্যে আমাদের দেশের বেসরকারি হাসপাতালেরগুলো মুনাফা বেড়েছে। কারণ সরকারি হাসপাতালের অচলাবস্থার জন্য জুনিয়র ডাক্তারদের অসহযোগিতা, চিকিৎসকরা সেখানে ওই যে সরকারি সুবিধে, আন্দোলন করলেও মাইনে পাওয়া যায়, স্টাইফেন্ড পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিছুই আটকায় না। সুপ্রিম কোর্ট আছে, কারণ বন্ধ করা যাবে না বলে দিয়েছে। আর সুপ্রিম কোর্টটা আবার কাদের? আর্থসামাজিক ব্যবস্থায় সব কিছুই ওদের, জায়নিক শক্তির। আর বাংলাদেশেও দেখবেন একই রকমভাবে এই শক্তি, স্বাধীনতাকামী শক্তি, তারা ঢাকা মেডিকেল কলেজ আক্রমণ করছে। চিকিৎসকরা ওই সুযোগে সব ছক করা আছে, ওরা আক্রমণ করবে, তোমরা ধর্মঘট করে দেবে। ওখানেও একই রকমভাবে ফার্মা কোম্পানির যে বেসরকারি ব্যবসা, সেখানে প্রমোট হচ্ছে। শুধু তাই নয়, এই সব শক্তি, স্বাধীনতাকামী শক্তি, জামাতি বলুন আর বিএনপি বলুন, যাই বলুন, তারা কিন্তু একটাও বেসরকারি ক্ষেত্র, মাল্টিন্যাশনাল ক্ষেত্র আক্রমণ করেনি। সেখানে সবাই ইসলাম মেনে চলছে, সেখানে হাসিনার সমর্থক কেউ নেই, সবাই ওখানে বিএনপির সমর্থক বা সবাই জামাতে ইসলামের সমর্থক। তাহলে ওসব জায়গায় হচ্ছে না কেন? ওখানে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন সেন্টার নেই, ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, বড় মাল্টিন্যাশনাল নেই, ওখানে বিলাস 5 স্টার হোটেল নেই, যেখানে হারামের ব্যবসা চলে, নেই। সব আছে, ওখানে কেন আক্রমণ হচ্ছে না? ইসলাম সব ওই গহ্বরে ঢুকে গেছে, অতল গহ্বর। জায়নিক শক্তি সফল, এখনো পর্যন্ত সফল। তাই শেষ করার আগে বলি, ভারত বিদ্বেষ প্রমোট করা হবে, এদেশ থেকে বাংলাদেশ বিদ্বেষ প্রমোট করা হবে। খেলাধুলা হোক, এন্টারটেনমেন্ট হোক, ব্যবসা বাণিজ্য হোক, এতে করে কি হবে? ভারত বাংলাদেশ বর্ডারে অশান্তি লেগে থাকবে। তাতে করে যারা ছোটো ব্যবসায়ী, তারা আর মানে মাছ ব্যবসায়ী, যেমন ইলিশ মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের পণ্য যারা ছোট ব্যবসায়ী বাংলাদেশের বর্ডারে করে কমে খেতেন, তারা পারবেন না, তাদের জীবিকা শেষ হয়ে যাবে। কিন্তু বড় কর্পোরেট, তাদের মাল ঠিকই যাবে, তাদের কোনো বাধা নেই। বিল গেটসের জেট প্লেন পৃথিবীর সর্বত্র যেতে পারে, বর্ডার মানে না। কিন্তু সাধারণ মানুষ, একটু পেঁয়াজ ব্যবসায়ী বা একটু ইলিশ মাছ ব্যবসায়ী, দুটো ট্রাক পার করবে ও পারে, তারা পারে না কেন? ওই যে ছোট ব্যবসাকে শেষ করে দেওয়া। এটাও একটা বর্ডার বন্ধ করার একটা উদ্দেশ্য।
ভিসা, তথাকথিত ভিসাকে না দেওয়া বা আটকে দেওয়া বা নতুন ভিসার ব্যাপারে ঝামেলা করার উদ্দেশ্য এটাই, যাতে করে ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী উভয় দেশেরই সর্বনাশের মুখে পড়ে। এটাও নিউ ওয়ার্ল্ড অর্ডার এজেন্ডা, আগেই বলেছি। টপ লেভেলের ব্যবসায়ী বলুন, সেখানে ভারত থেকে বাংলাদেশে মাল না গেলে বাংলাদেশ সব প্রডিউস করে? সাধারণ বুদ্ধিতে দেখুন, বাংলাদেশ সব কিছু প্রডিউস করে, ভারতেরও কি বাংলাদেশে কোনো মালের দরকার নেই? সম্ভব? তাহলে আসবে, সব আসবে। শুধু কর্পোরেটের যে বড় বড় এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিগুলো আছে না, তারা ব্যবসা করবে। খেয়াল করুন, ছোট ছোট ব্যবসা তারা শেষ হয়ে যাবে, ছোটোখাটো স্মল স্কেল এক্সপোর্টার ইম্পোর্টার তারা শেষ। এখানেও একটা চক্রান্ত, অর্থাৎ ওই খেলা সেলফ এমপ্লয়মেন্টকে শেষ করার খেলা। বাইরে বাইরে আমরা ভাবছি খুব হলো, দারুণ বিদ্বেষ, কিন্তু কর্পোরেট লেভেলে, পুঁজিবাদী লেভেলে সব আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছে। কোক পেপসির মধ্যে কোনো বিরোধ থাকে না, মানুষের মধ্যে বিরোধ থাকে, কারণ ওরা জয়নির শক্তির মুখ। ফার্মা কোম্পানিগুলো কতগুলো আছে, কোনোদিন দেখেছেন একে অপরের সঙ্গে গণ্ডগোল করছে, মারামারি করছে? ওরাও তো ব্যবসা করছে, ওখানেও তো কম্পিটিশন আছে। কোনোদিন দেখেছেন ভারত বায়োটেকের সঙ্গে সিরাম ইনস্টিটিউটের গণ্ডগোল হচ্ছে, মারামারি হচ্ছে? বা টপ লেভেলে কখনো দেখেছেন মোদি মমতা হাতাহাতি হচ্ছে বা কখনো দেখেছেন? দেখেননি। সাধারণ মানুষ মোদির সাপোর্টার, মমতার সাপোর্টার হাতাহাতি করে, কিন্তু উপর লেভেলে কোনো হাতাহাতি হয় না। তো তসলিমাকে ওরা ব্যবহার পরে, এটা আছে আলোচনা ভুল হয়ে যায়, এখন তসলিমা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাকে ও নারীবাদ, বাংলাদেশের নারীবাদ প্রমোট করবার জন্য এবং বাংলাদেশের এই যে প্রমোটেড ইসলামকে প্রমোট করা, এক পাশাপাশি একদিকে প্রোগ্রেসিভ মুখ প্রমোট করা ওরাই করে, একদিকে যেমন সাবির মোল্লাদের ওরাই মারে, ওদের শক্তিই মারে, আবার ওদের শক্তি সাবির মোল্লার বউকে গুপডির চাকরি দেয়। ঠিক তেমন করে ওদের শক্তি প্রমোটেড ইসলাম, তারা তসলিমাকে তাড়ায়, আবার ওরাই তসলিমাকে পুরস্কার দেয়। ফান্ডিংয়ের মহিমা গভীরে যেতে হবে। না একটা সাধারণ মুসলমান খেয়ে দিয়ে কাজ নেই, তসলিমাকে মারতে চলে যাবে এমনি এমনি? আপনি যান, যদি আপনি সেরকম সংগঠনের সদস্য হন, মাল করে যদি ঢোকে আপনার পকেটে, টপ লেভেলের নেতারা আপনাদের পকেটেও কিছু দেন, তখন পেইড রেভলিউশনারি হয়ে যাবেন আপনারা, পেইড বিপ্লবী হয়ে যাবেন, পয়সা দিয়ে বিপ্লব। কারা প্রথম করেছিল বলুন দেখে? এই আলোচনা দিয়ে আমি আজকের লাইভ শেষ করব, কারণ পুরোটা এখানে করা গেল না। পশ্চিমবঙ্গ বাংলাদেশ একসঙ্গে জুড়ে যাবে কি না, সে এজেন্ডা কতটা কী আছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব, এটাতে হলো না। তো মনে রাখবেন যে একটু ভুলে গেলাম, যাই হোক আমি হয়তো মনে পড়বে আবার অন্যদিকে চলে যাওয়ার কারণে, যে বাংলাদেশ এখন পাকিস্তান হতে চলেছে, ফয়েল টু ইন্ডিয়া। অর্থাৎ ওরা যে কোনো জায়গায় দেখবেন, রাশিয়ার ইউক্রেন করেছে তো, ইউক্রেনকে রাশিয়া যখন তখন দু তিন ঘন্টায় দখল করে নিতে পারে, রাশিয়ার যা শক্তি, কিন্তু করে না, যুদ্ধটা জিয়ে রাখে। কেন? অস্ত্র বিক্রি করা, আর্মস রেস। ইউরোপে জার্মানির মতো দেশ যারা অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছিল, তারা এখন অস্ত্র কিনছে। আর আর্মস লবিতে কারা ইনভেস্ট করে? খোঁজ নিয়ে দেখুন বোয়িং কাদের কোম্পানি, প্লেন থেকে শুরু করে এই যে লকহিড মার্টিন যারা বোমারু বিমান তৈরি করে, কাদের কোম্পানি? জায়নের শক্তি সেখানে কত ইনভেস্ট করেছে, অর্থাৎ অস্ত্র ব্যবসা। খেয়াল করে দেখুন, আগে ভারত পাকিস্তানের যে আবহ তৈরি করা হয়েছিল, যুদ্ধ খেলাও হয়েছিল, আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে ভারতের। তাতে করে সাধারণ মানুষের কি উপকার হয়েছিল? কিছু উপকারই হয়নি, মারা গিয়েছিল সাধারণ মানুষ। টেরোরিজমকে ওরা প্রমোট করে, জায়নির শক্তি। তাতে করে আর কি, তাহলে জায়নির শক্তির কী লাভ হয়েছিল? প্রচুর অস্ত্র বিক্রি হয়েছিল, অস্ত্র। যে অস্ত্র কিনতে পাকিস্তান ফতুর, কিনতে বাধ্য করা হয়েছিল। জনগণই বলবে বাপ রে বাপ, অস্ত্র কেন, কি ভয়ঙ্কর, বাংলাদেশ কি ভয়ঙ্কর। বাংলাদেশের লোক বল বাপ রে ভারত কি ভয়ঙ্কর, অস্ত্র কেনা দরকার, অস্ত্র না কিনলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। অর্থাৎ আরেকটা আর্মস রেস শুরু হতে চলেছে,
শুরু হয়েই গেছে ধরবেন। কারণ দেশগুলোকে ওরাই তৈরি করে, ভারতবর্ষকে ওরাই ভেঙেছে, যাতে করে এই যত দেশ হবে তত বিদ্বেষ বাড়ানো যাবে, দেশপ্রেমের নাটক তৈরি করে। দেশপ্রেম, প্যাট্রিয়টিজম, বার্নার্ড শ বহু আগেই বলে গেছেন, অসাধারণ পর্যবেক্ষণ। তার বেশ কিছু পর্যবেক্ষণকে আমি শ্রদ্ধা করি, বাহবা দিই। প্যাট্রিয়টিজম ইজ দ্য লাস্ট শেল্টার অফ দ্য স্কাউন্ডেলস, বা প্যাট্রিয়টিজম ইজ দ্য লাস্ট রিফিউজ অফ দ্য স্কাউন্ডেলস। অনেকে এটাকে ভুল করে বলেন পলিটিক্স ইজ দ্য লাস্ট রিফিউজ অফ দ্য স্কাউন্ডেলস। কথাটা তা নয়, কথাটা হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ দ্য লাস্ট রিফিউজ অফ দ্য স্কাউন্ড্রেলস। অর্থাৎ স্কাউন্ড্রেল মানে বুঝতেই পাচ্ছেন, গালাগাল একটা অপদার্থ, ভেতরে কিছু নেই, হ্যাঁ, চরম মানে মানে বেলেল্লাপনায় ভেসে যাওয়া মানুষ আর কি। তাদের শেষ আশ্রয় হচ্ছে কি? প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। এই জায়নিস শক্তি তা সেরকমই লোক, এভিল। তারা যখন যেখানে দরকার এই প্যাট্রিয়টিজমকে প্রমোট করে, দেশপ্রেম। অথচ দেখুন, বাংলাদেশ আমাদেরই অংশ ছিল এক সময়। আমরা সবাই সাধারণ মানুষ, আমাদের খিদে পায়, আমাদের যন্ত্রণা হয়, আমরা বাঁচি, আমরা মরে যাই, আমরা গান গাই, আমরা প্রেম করি, আমরা ভালোবাসি, আমরা সূর্য ওঠার অপেক্ষায় থাকি, আমরা মানুষ। সেই মানুষগুলোকে এখন দেশপ্রেমের মন্ত্রে দীক্ষা দেওয়া হচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল, বাংলাদেশ সেরা, ভারত শয়তান, ভারত সেরা, বাংলাদেশ শয়তান। ফল ভুগবে কারা? টপ লেভেল আদানি আম্বানি? না, ওরা ওদের অস্ত্র ব্যবসা ইনভেস্ট করবে। জনগণের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে যেমন ভ্যাকসিন কেনা হয় ফার্মা কোম্পানির, তেমনই জনগণের টাকা শোষণ করে, জিএসটি হোক আর যেই হোক, সার্ভিস ট্যাক্স হোক, ইনকাম ট্যাক্স হোক, সেই টাকা দিয়ে অস্ত্র কেনা হয়। নেতারা, টপ লেভেলের নেতারা, জার্নালিস্ট, দালাল, তারা হাঁসমানি ঘুষ খায়, ঘুষ, অস্ত্র কেনার ঘুষ, ব্রাইব্রেরি, মাঝে মাঝে খবরে আসে, তাই তো? তাহলে সাধারণ মানুষ বলির বখরা, আর আমরাই হিন্দু মুসলমান, আমরাই সেই জাতপাত, আমরাই সেই ক্রিকেট খেলা, দেশপ্রেম, এই দেশকে গালিগালাজ দেওয়া, মা মাসি তুলে গালিগালাজ করি, আর পেছনে আমাদের গামছা পরানো, মানে গামছা কেটে নেওয়ার ছকবাজি তৈরি হতে থাকে। গামছাও আর থাকবে না আগামীতে যা হতে চলেছে। তাই বাংলাদেশে কট্টর ইসলাম, মানে টুপি দাড়ির ইসলাম প্রমোশন আগামীতে আরও বাড়বে। লিখে রাখুন, এই মুহূর্তে আফগানিস্তান না হলেও আফগানিস্তান হওয়ার দিকে বাংলাদেশ এগোবে। মানে আফগানিস্তান মানে হুবহু কপি নয়, মানে বাংলাদেশের মতো আফগানিস্তান আর কি। বিজ্ঞানসম্মত ফার্মা কোম্পানির ব্যবসা চলবে, ভারত বিদ্বেষ বাড়ানো হবে, সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝতে পারবেন। এবং আগামীতে যে প্যান্ডেমিক আসছে, ডেঙ্গু প্যান্ডেমিক, জানেন বাংলাদেশেও, বার্ড ফ্লু তো আসবেই, সব লাইনে আছে, এমপক্স তো লাইনে আছে। তাতে করে এই কট্টর যদি শাসনটাকে যদি কন্ট্রোলে আনা যায়, মানে গণতন্ত্র, তথাকথিত গণতন্ত্রের বদলে চীনে যেটা করা হয়েছে, চীনের জন্য মহাজনী শক্তির একটা প্রিয় জায়গা এখন, লেটেস্ট ফ্রন্ট, তাহলে কিন্তু ভ্যাকসিন বুঝতে সুবিধা হবে, লকডাউন করতে সুবিধে হবে, কন্ট্রোল করতে সুবিধে হবে। তাই মাথায় রাখবেন, সতর্ক থাকবেন, যাতে করে, যদিও কোনো লাভ নেই, বাংলাদেশে কেউ কেউ হয়তো আমার আলোচনা শুনছেন, তাদের কতটুকুই বা ক্ষমতা। তাছাড়া অনেকেরই মগজ অলরেডি ব্রেন ওয়াশ, তারা ভাবছেন যে স্বপ্নের শরীয়ত সেখানে প্রতিষ্ঠিত হবে। তবুও আমার বলা কর্তব্য যে যদি সুস্থ শরীরে বাঁচতে চান, যদি ভ্যাকসিন গোঁজা থেকে বাঁচতে চান, তাহলে সতর্ক থাকুন। কারণ ওরা যেহেতু ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি করতে পারছে না, 2025-এ টার্গেট চেষ্টা করে যাবে, পাশাপাশি ওরা এটাও চেষ্টা করবে বিভিন্ন দেশে আরও কট্টর শাসন ব্যবস্থা কায়েম করে, যাতে করে ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি ছাড়াও দেশের সরকারকে দিয়ে জনগণের ওপরে বাধ্যতামূলক ফার্মা লবিকে, অন্যান্য চিকিৎসা ব্যবস্থাকে শেষ করে দিয়ে চাপিয়ে দেওয়া যায়।
আর পাশাপাশি বিদ্বেষ প্রমোট করা যায়, ঘৃণা প্রমোট করা যায়, অস্ত্র ব্যবসা বাড়ে, এটা কিন্তু চলতে থাকবে। তাই জামাতের সুদিন আসন্ন, কোনো সন্দেহ নেই। বিএনপি তো পিকচারে মহা আয়োজন, জায়নির শক্তি তো চাইবেই, বিএনপিও আছে, কিন্তু জামাতে ইসলামে চাইবে নিজের ক্ষমতা দিয়ে যদি সরকারে আসা যায়। হ্যাঁ, বারবার বিএনপিকে নিয়ে কেন, ক্ষেত্র এখন প্রস্তুত। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখুন, বাংলাদেশে এই প্রমোশনটা দীর্ঘদিন ধরেই হচ্ছে। জামাতে ইসলামের বেস এখন অনেক শক্তিশালী। পাশাপাশি যদি ফান্ডিং থাকে, মিডিয়ার হেল্প থাকে, জায়নিক শক্তির ইসলামের মহৎ পরিকল্পনা থাকে, ওরা যেভাবে ইসলামকে ইউজ করে আসছে, তাহলে কিন্তু জামাতের সুদিন আসছে। আর জামাতের সুদিন এলে জনগণের কত সুদিন হবে, বিশেষ করে বাংলাদেশি নারীরা যারা একটু অন্যরকমভাবে এখন ভাবছেন, পশ্চিমাপন্থী হয়ে গেছেন যারা, তাদের অবস্থা তো আরও খারাপ। সুতরাং সতর্ক থাকুন। আমি এই বিষয়টার মধ্যে দিয়ে যতটা বলতে পারি পাবলিক ফোরামে ততটাই বললাম, তার বেশি বলা যাবে না, উচিতও নয়। কারণ কোনো কিছু বললে বিস্তৃত ব্যাখ্যা করে বলতে হয়। হঠাৎ করে যদি কি বলে ফেললাম, তাহলে সেটা খারাপ হতে পারে, মানে ভুল ব্যাখ্যা হতে পারে, দরকার নেই। তবে হ্যাঁ, শেষ আমি একটা আবেদন নিয়ে রাখছি যে যারা আমাদের দেশের কথা বলছি, এটা আমি বাংলাদেশের কথা বলবো না, 2035-এর পরে যারা রিটায়ার করতে চলেছেন সরকারি চাকরি থেকে আমাদের দেশে, তো তারা যদি আমার পরিচিত হন এবং বন্ধু তালিকায় থাকেন বা আলাপ হয়ে থাকে, তারা আমাকে একটা মেসেজ করবেন। কিছু জরুরি কথা রয়েছে, তাদের কিছু পরামর্শ দেওয়ার আছে আমার। এই বলে এই ভিডিওটি আজকে শেষ করছি। ভালো থাকুন, সঙ্গে থাকুন।